স্ক্রিন শেয়ার দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। তো আমি যেই আজকে যে ক্লাস নিব সেই ক্লাস হলো এটাকে বলে ফ্রেডরিক জেমসন এর উপর। এবং ফ্রেডরিক জেমসন হলেন আমেরিকান সোশ্যালজিস্ট এবং তাকে ফিলোসোফারও বলা হয়। অ্যাকচুয়ালি সোশিওলজি এখন বেসিক্যালি ফিলোসফির উপর বেসিস করে এখন কিন্তু চলছে। তো এবং তোমরা সেটা জানো যে ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন ছাড়া, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া সোশিওলজি কিন্তু একটা ভালো ফর্মে আসতে পারে না। তো ফ্রেডরিক জেমসন আম কে আমরা বোঝার চেষ্টা করব এবং এটা তোমাদের জন্য নতুন এবং তোমরা মনে হয় তার নাম শুনেছো কিনা আমি জানি না। হ্যাঁ? তো আমার মনে হয় তোমরা তার নামও জানো নাই। কেননা সে মোস্ট কন্টেম্পোরারি, হ্যাঁ? এবং সে তাকে বলা হচ্ছে যে এটাকে বলে পোস্ট মডার্নিস্ট, হ্যাঁ? পোস্ট মডার্নিস্ট সোশিওলজিস্ট বা থিওরিস্ট। তো পোস্ট মডার্নিস্টদের মধ্যে অ্যাম যাদের আলোচনা আমি এর আগে করেছি বটিলা, তারপরে বাউম্যানের কথা বলেছি, বাউম্যানের ক্লাস নিয়েছি তোমাদের সাথে। তারপরে তোমরা ফ্রাঙ্কোয়েস লয়টার তো তোমরা পড়েছ, তাই না? ফ্রাঙ্কোয়েস লয়টা। জি স্যার, জি হ্যাঁ, স্যার। লয়টার। লয়টার থিওরি যেহেতু তোমরা মাস্টার্সে মনে হয় ফার্স্ট সেমেস্টারে পড়েছ, হ্যাঁ? নলেজের উপর। তো এইজন্য সেটা আবার আমাদের এই সিলেবাসে এখন নাই। কিন্তু লয়টাও কিন্তু পোস্ট মডার্নিস্ট। তো এবং লয়টা নলেজকে ইন্টারপ্রিট করেছে এবং নলেজ নিয়ে থিওরাইজিং করে দেখিয়েছে যে নলেজ এখন কিভাবে তোমার অ্যাম এটাকে বলে নলেজ এখন একটা বিজনেসের একটা বিশাল একটা ইন্সট্রুমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এবং নলেজ হয়ে গেছে অ্যাম ফোর্সেস অফ প্রোডাকশন, নট অনলি লেবার। ঠিক আছে? তো এখন আমরা জেমসন নিয়ে আলোচনা করব যে জেমসন কিভাবে আম পোস্ট মডার্নিজম এর দিকে ঝুঁকেছেন, কেন ঝুঁকেছেন? কারণ পোস্ট মডার্ন আম জেমসন জেমসন একটা বই আছে পোস্ট মডার্নিজম এবং লজিক অফ আম লজিক অফ লেট ক্যাপিটালিজম। ঠিক আছে? এবং তার আরেকটা বইয়ের নাম আছে পলিটিক্যাল আনকনশাস। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা তার পোস্ট মডার্নিজম, লজিক অফ লেট ক্যাপিটালিজম এই বইয়ের আলোকেই আমরা কিন্তু ক্লাস নিব। অ্যাম তারপরে উম এখন এটাকে বলেন যে উম পোস্ট মডার্নিজমের যে বেসিক ফিচার, সেই সেই ফিচার গুলো কি? মডার্নিজমের। মডার্নিজমের বেসিক ফিচার হলো মডার্নিজম অনেক বেশি পজিটিভ অ্যাসপেক্ট এ কথা বলে। হুম? পজিটিভ মানেটা হচ্ছে যেমন মডার্নিজম হলো যে ইন্ডিভিজুয়াল ভ্যালুস বা ইন্ডিভিজুয়ালিজমের উপর ইন্ডিভিজুয়ালিজমকে গুরুত্ব দিচ্ছে। মডার্নিজম ধরো রোমান্টিসিজমকে গুরুত্ব দিচ্ছে। হুম? তো এর মানে রোমান্টিসিজম মানে কি? নিজের চয়েস। ঠিক আছে? নিজের ব্যক্তিগত রুচি অভিরুচি। এই বিষয়টা গুরুত্ব পাচ্ছে মডার্নিজমে। তো আ পোস্ট মডার্নিজম পোস্ট মডার্নিজম কিন্তু তোমার অ্যাম এটাকে বলে অনেক বেশি অ্যা এটাকে বলে যে ধরো অ্যাম অনেক বেশি অ্যাম ইন্ডিভিজুয়ালিজমটাকে ওভার ইন্ডিভিজুয়ালিজম এর চর্চা করছে আমরা মনে করি। ধরো, হুম? কিন্তু আসলে কিন্তু তোমার ইন্ডিভিজুয়ালিজম সেভাবে থাকছে না। তো সেই জায়গাটা আমরা যখন থিওরি আলোচনা করব তখন তোমরা দেখবে। মডার্নিজম এর একটা ফর্ম আছে। যেমন ব্যুরোক্রেসি। রুলস আছে, রেগুলেশনস আছে, একটা ফরমেট আছে, একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে? কিন্তু পোস্টমডার্নিজম সেই স্ট্রাকচার থেকে বেরিয়ে আসে যেটাকে বলে এন্টি ফর্ম। হুম? তো যেটাকে কোনো একটা সুনির্দিষ্ট রুলস রেগুলেশন এ মেইনটেইন করা যায় না। ঠিক আছে?
অথবা স্যার টার্মটা আরেকবার একটু বলবেন? কেটে গেছে তো। হ্যাঁ, বলো। তো আপনি একটা টার্ম বললেন, ওই কথাটা কেটে গেছে, শুনতে পাইনি। এটা একটু জিজ্ঞেস করলাম। ও না, এখানে তো তোমরা এখানে তোমরা যে চার্ট আছে না? হুম? যে এখানে যে টেবিল আছে, টেবিল থেকে তোমরা দেখো। ২-১ টা মিস হলেও রেকর্ডিং তো হচ্ছে। তো এখন যেমন ঠিক ফর্ম আছে। আছে, হ্যাঁ? ফর্মের যে বিষয়টা আছে, যে একটা কাঠামো আছে, একটা সুনির্দিষ্ট ডিসিপ্লিন আছে, হুম? কিন্তু পোস্টমডার্নিজম সেই ডিসিপ্লিনটাকে তোমার এটাকে বলে ডিসঅর্গানাইজেশন এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে চলছে। তো যেমন মডার্নিজম এর মধ্যে পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে, গোল আছে। হ্যাঁ? যেমন যেমন তোমার টেলকট ইয়া এটাকে কি বলে যে ম্যাক্স বেভার যে পারপাস নিয়ে কথা বলে। পারপাস নিয়ে মানে হচ্ছে যে মানুষের একটা সুনির্দিষ্ট গোল মাথায় রেখে চলতে হবে। হুম? পারপাস। সেই গোলটা কি? যেমন আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং করা। হ্যাঁ? জব এনশিওর করা, হায়ার ইনকাম এনশিওর করা। এই যে এটা বেভারিয়ান টার্মে সে পারপাস এর কথা যেমন বলা হয়েছে। ঠিক আছে? তো এর মানে হচ্ছে যে আমাদের একটা জীবনের একটা আছে পারপাস আছে। যেমন যারা ধর্ম পালন করে তাদের একটা পারপাস আছে। তো তাদের পারপাস যখন হয় তখন ধর্মের একটা ফর্ম আছে। নিয়ম কানুন আছে, রেগুলেশন আছে। ঠিক আছে? এর মানে একটা ডিসিপ্লিনারি পয়েন্ট এ তাদেরকে চলতে হয়। তো তাহলে পারপাস যখন থাকে তখন একটা ফর্ম কিন্তু দাঁড় করানো যায়। যেমন ধরো ধর্মে বলা হয়েছে যে মানুষকে পাঠানো হয়েছে যে ঈশ্বরের ইবাদত করার জন্য। হুম? তখন সেই ইবাদত কিভাবে হবে? সেটার একটা ফর্ম আছে। ঠিক আছে? তো মডার্নিজম এ হলো যে ফর্ম আছে কেন? কারণ মানুষের একটা অবজেক্টিভ আছে। মানুষের জীবনের উদ্দেশ্য আছে। ঠিক আছে? তো যেমন ধরো এম অ্যা ধর্মে কি বলা হয়েছে? বলা হয়েছে তোমরা জীবনকে খেল তামাশা মনে করো না। হ্যাঁ? তো জীবন পার্থিব জীবন হলো ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছু না। ধরো এই ধরনের কথা বলছে। তো এই ধরনের কথা কেন বলছে? কারণ মানুষের জীবন যখন উদ্দেশ্যহীন হয়ে যায়, তখন খেয়াল তামাশা, হ্যাঁ? এক এক ধরনের ভবঘুরে জীবন, হ্যাঁ? তো সেইভাবে মানুষ চলছে। একটা বিশৃঙ্খল ওয়েতে মানুষ চলছে। পোস্টমডার্নিজম ওই জায়গাতে চলে গেছে। সেটা হলো প্লে। পারপাস ইস নট ইম্পোর্টেন্ট, প্লে ইস ইম্পোর্টেন্ট। হ্যাঁ? অলওয়েজ গেমের মধ্যে থাকে তারা। এবং গেমের মধ্যে থাকে মানে পারপাসলেস। হ্যাঁ? প্লে এর মধ্যে থাকে। মানে তামাশা, ঠাট্টা, মশকরা, ভালো লাগা, ঠিক আছে? এটা গুরুত্ব পাচ্ছে। ফলে তার জীবনের একটা টার্গেট মাথায় রেখে চলছে না। সে ইমিডিয়েট অ্যামিউজমেন্ট টাকে গুরুত্ব দিচ্ছে। দ্যাট ইস প্লে। ঠিক আছে? তাহলে জীবনটা একটা লক্ষ্যহীন। জীবনটাকে একটা খেলা তামাশার মধ্যে নিয়ে গেছে। ঠিক আছে? ফলে যেই জীবনটার মধ্যে লজিক থাকে, সেই জীবনের মধ্যে উদ্দেশ্য থাকে, সেই জীবনের মধ্যে একটা ফর্ম থাকে। কিন্তু যেই জীবনের লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না, সেই জীবন হয়ে গেছে একটা খেলা তামাশা এবং এই তামাশার মধ্যে থাকলে একটা এম্পটি ফর্ম। যেমন এখন সন্তানরা বাবা-মার অনেক সন্তান দেখবে যে বাবা-মার ডিসিপ্লিন, বাবা-মার যে কন্ট্রোলিং টা মানতে চায় না। হুম? এখন মানতে চায় না এবং তারা খুব জিদ ধরে। এবং এই যে জিদ ধরাটা এটা কেন? কারণ তারা এন্টি ফর্ম এ আছে। এবং সন্তানরা এমনভাবে সোশ্যালাইজড হচ্ছে যে তারা কিন্তু তোমার এম এটাকে বলে তারা কিন্তু মা-বাবার যে ডিসিপ্লিন সেটা মানাটাকে তারা অন্যায় মনে করে। তখন একটা ডিসঅর্ডার চলে। এবং স্বামী-স্ত্রীর মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা কিন্তু এখন থাকছে না। এখন কনফ্লিক্ট বেড়ে গেছে। ফলে অ্যানার্কি, ডিসঅর্ডার, ফ্যামিলির মধ্যে ডিসঅর্ডার, ফ্যামিলি মেইনটেন্যান্স হচ্ছে না, সোশ্যাল ডিসঅর্ডার বেড়ে গেছে। ঠিক আছে? একটা অফিসের মধ্যে ডিসঅর্ডার হচ্ছে, করাপশন বেড়ে গেছে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এই যে অ্যাম হায়ারার্কির বদলে অ্যানার্কি গুরুত্ব পাচ্ছে। ডমিনেশন গুরুত্ব পাচ্ছে। ঠিক আছে? ফলে মানুষের লাইফ স্টাইলটার মধ্যে একটা বিশাল চেঞ্জ। এখন সেই চেঞ্জটা কালচারাল অ্যাসপেক্ট এ বড় আকারে দেখা দিয়েছে। তো এইজন্য বাকি যে পয়েন্ট গুলো এগুলো আমি আবার এই যে নিচে লেখা আছে যে ধরো ক্রিয়েশন, কালচারাল অ্যাম স্পেশালিটি, কালচারাল সুপারফিশিয়ালিটি, হ্যাঁ? হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ক্রাইসিস ইন হিস্টোরিসিটি এই যে পয়েন্ট গুলো আছে না এগুলো আমি পরে আলোচনা করব কেন? যে জেমসনের থিওরি আলোচনা করতে গিয়ে এগুলো চলে আসবে। জাস্ট হলো তোমাদের একটা
ফিগারটা আমি দিয়ে রেখেছি। তোমরা এটাকে দেখবে এবং পরে আমরা আবার ব্যাক করে এই জায়গার মধ্যে এখানে চলে আসব। এখন জেমসনের থিওরিটা বেসিক্যালি কি নিয়ে? জেমসনের থিওরি হলো বেসিক্যালি আম হিস্ট্রি অফ বেসিক্যালি হলো ক্যাপিটালিজম অ্যান্ড কালচার। ঠিক আছে? এখন মার্কসিয়ান জায়গা থেকে যদি আমরা দেখি কার্ল মার্কস বলছেন যে ক্যাপিটালিজম মানে হলো যেখানে মিনস অফ প্রোডাকশন আছে, উৎপাদন পদ্ধতি আছে, যেখানে লেবার ফাংশনিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেবারের ইকোনমিক যে ইনগ্রেডিয়েন্টস অথবা ইকোনমিক আম আ এটাকে বলে ফিচার গুলোকে আম মার্কস গুরুত্ব সহকারে দেখিয়েছিলেন। যেমন ধরো ওনারশিপ অফ প্রাইভেট প্রপার্টি, হুম? লেবার ফোর্স দ্যাট অল আর ইকোনমিক ফিচার্স। তো এই যে ওনারশিপ অফ প্রাইভেট প্রপার্টি, লেবার ফোর্স এগুলো কি করছে? এগুলো মানুষের আইডিয়াকে, মানুষের লাইফস্টাইলকে নিয়ন্ত্রণ করে আছে। এখন জেমসন এসে দেখলেন যে মানুষের অল ওভার মানুষের লাইফের মধ্যে কালচার একটা বড় আকার ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে চলে এসছে। সেই জায়গাটা আলোচনা করতে গিয়ে তখন তিনি দেখালেন যে হিস্ট্রি অফ ক্যাপিটালিজম এবং ইন কানেকশন টু কালচার। সেটা হলো হিস্ট্রি অফ ক্যাপিটালিজমটা হলো যে একটা ওয়েস্টার্নে যে ক্যাপিটালিজমের হিস্ট্রিটা তিনি দেখিয়েছিলেন যে ফার্স্ট স্টেজে কি ছিল, সেকেন্ড স্টেজে কি আর বর্তমানে কি। ফার্স্ট স্টেজে দেখিয়েছিলেন যে মার্কেট ক্যাপিটালিজম দ্যাট ইস যেটা কার্ল মার্কস আলোচনা করেছিলেন, বেবার আলোচনা করেছিলেন। সেই মার্কেট ক্যাপিটালিজমটা হলো যে ইন্ডাস্ট্রিকে বেসিস করে এবং ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাপিটালিজম দ্যাট ইস মার্কেট ক্যাপিটালিজম। যে ইন্ডাস্ট্রির কাজটা কি? ইন্ডাস্ট্রির কাজটা হলো তোমার পণ্য উৎপাদন করে মানুষের কাছে বিক্রি করবে। হ্যাঁ? ফলে একটা ইউনিফাইড ন্যাশনাল মার্কেট সিস্টেম কিন্তু তৈরি হয়েছে। ইউনিফাইড মার্কেট যেমন তোমার প্রত্যেক দেশ কিভাবে জিডিপি বাড়াবে, কিভাবে তার দেশের সবার আম এটাকে বলে অ্যা উ এটাকে বলে আম আ উৎ চাহিদা মেটানোর জন্য উৎপাদন করবে, হ্যাঁ? এটা নিয়ে তাদের কনসার্ন ছিল। যে নিজের দেশ তার উৎপাদিত পণ্য কি করবে মানুষের মধ্যে অ্যাম এটাকে বলে এক্সচেঞ্জ সিস্টেম এর মধ্যে মানুষের কাছে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। ফলে ইউনিফাইড ন্যাশনাল মার্কেট সিস্টেম কিন্তু গড়ে উঠেছিল এবং ইউনিফাইড ন্যাশনাল মার্কেট সিস্টেম যখন গড়ে উঠেছিল, তখন এক ধরনের কালচার ছিল। সেই কালচারের মধ্যে আমরা আম দেখতে পাই আর্ট ডেভেলপ করেছে। ঠিক আছে? তোমার বিভিন্ন ধরনের আর্কিটেকচার ডেভেলপ করেছে এবং বিভিন্ন ধরনের আম এটাকে বলে লাইফস্টাইল এর মধ্যে এক ধরনের যেমন ধরো কিছু রিলিজিওসিটি ও ছিল। হুম? আবার দেখা যাচ্ছে যে তাদের ইন্ডিভিজুয়াল যে এটাকে বলে ডিসিপ্লিনারি যে কালচার সেটা ছিল এবং ইন্ডিভিজুয়ালিজম সেই জায়গার মধ্যে ছিল। তো দেখা যাচ্ছে যে অ্যাম অ্যা এটাকে বলেন জাতীয়তাবোধ, হ্যাঁ? যেটাকে ধরো জেমসনের ভাষায় রিয়েলিস্ট কালচার, হুম? তা এখন তাহলে কালচারের মধ্যে কি ছিল? কালচারের মধ্যে ন্যাশনহুড ছিল। জাতীয়তা খুব গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিভিজুয়ালিটি কে গুরুত্ব দেওয়া হতো। হুম? আবার দেখা যায় যে তোমার অ্যাম এটাকে বলে মানুষের যে স্বাভাবিক প্রয়োজন পূরণের জন্য সবার মধ্যে এক ধরনের কালেকটিভ অ্যাকশন এর একটা যোগসূত্র ছিল। তো সেই ক্ষেত্রে তোমার আম শাসক এটাকে বলে রাষ্ট্রেরও একটা নিয়ন্ত্রণ ছিল। হুম? যে রাষ্ট্র মানুষের উপর নিয়ন্ত্রণ আরোপ করত। এবং রাষ্ট্র কিন্তু মার্কেটিং মেকানিজম টাকেও কিন্তু ঠিক করত। যেমন আমাদের ভারতবর্ষ যে আমাদের আগে যেমন চিরস্থায়ী বন্দোবস্তের আগে যে মোগল শাসন ছিল তখনও দেখা যেত যে তখন দেখা যেত যে গ্রাম এটা গ্রাম সম্প্রদায় এগুলো খুব আলাদাভাবে ছিল। এবং গ্রামের সাথে রাষ্ট্রের সেরকম যোগসূত্র ছিল না। কিন্তু যখন ক্যাপিটালিজম ডেভেলপ করেছে অথবা আম ক্যাপিটালিজমের ছোঁয়া এসেছে, তখন দেখা যায় রাষ্ট্র কি করেছে? তোমার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছে। এবং চিরস্থায়ী বন্দোবস্ত যে চালু করার মানেটা হচ্ছে যে রাষ্ট্র সবকিছুকে কি করছে? তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারছে। এবং আম আ রা এ ন্যা এবং সেইটাকে কেন্দ্র করে তখন ন্যাশনালিজম এর যে আইডিয়া গুলো তখন ডেভেলপ করেছে। তাহলে দেখা গেছে যে মার্কেট ক্যাপিটালিজম কিন্তু এক ধরনের কালচার কিন্তু তৈরি করেছে অ্যাকর্ডিং টু জেমসন। এখন সেকেন্ড স্টেজে এসে দেখা গেছে যে মনোপলি ক্যাপিটালিজম। ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিজম বা মনোপলি ক্যাপিটালিজম যেই জায়গাটা হলো ন্যাশনালিস্টিক জায়গার বাহিরে। এর মানে আরো এক্সপ্যান্ডেড হয়ে গেছে।
এক্সপ্যান্ডেড মানিটা কি? এই জায়গাটাকে আমরা ব্যাখ্যা করতে হবে যে ইম্পেরিয়ালিস্ট মানিটা কি? ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিজম মানেটা হলো যে 2nd স্টেজে এসে আমরা দেখি যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এরা কি করেছে বিশ্বের বিভিন্ন দেশে তোমার আম তোমার ছড়িয়ে গেছে। এবং তারা কি করেছে? ছড়িয়ে গেছে মানে তারা কলোনি এস্টাবলিশ করেছে। এবং কলোনিয়ালিজম এবং কলোনিয়ালিজম এর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের ক্যাপিটালিস্টিক আম ডেভেলপমেন্ট ওয়েস্টার্ন এ এসেছে। তাহলে ওয়েস্টার্ন এ যেমন ওয়েস্টার্ন এ যে ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্ট এ যে লেবার ইনভেস্টমেন্ট থেকে হয়েছে তা না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল কলোনিয়ালিজম এবং কলোনিয়াল এক্সপ্লয়টেশন। কলোনিয়াল যে এক্সপ্লয়টেশন এই যে ভারতবর্ষ বলো, আফ্রিকার দেশগুলো বলো, ল্যাটিন আমেরিকা বলো, এইসব দেশ থেকে তোমার ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড যেখানে তোমার দখল করতে পেরেছে, হ্যাঁ? সেখান থেকে তারা কি করেছে? তোমার সম্পদ করায়ত্ত করেছে এবং এক্সপ্লয়েট করেছে, শোষণ করেছে এবং সেখান থেকে তারা কিন্তু আরো বেশি তোমার এটাকে বলে অ্যাম একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট একটা নেটওয়ার্ক তারা তৈরি করে। তো গ্লোবাল ক্যাপিটালিস্ট যে নেটওয়ার্ক তারা তৈরি করেছে, এই নেটওয়ার্কিং হয়েছে বেসিক্যালি কলোনিয়াল কলোনিয়াল এস্টাবলিশমেন্ট এর মধ্য দিয়ে। তাহলে কলোনিয়াল এস্টাবলিশমেন্ট মধ্য দিয়ে যে গ্লোবাল ক্যাপিটালিস্ট নেটওয়ার্ক তৈরি করেছে, সেটাই কিন্তু মডার্নিস্ট কালচার তৈরি করেছে। তাহলে দেখা যাচ্ছে যে মডার্নিস্ট কালচার এই মডার্নিস্ট কালচারটাই বেসিক্যালি তোমার এটাকে বলে অনেক বেশি অ্যাম অ্যাম এ কালচারের মধ্যে যে বিষয়টা গুরুত্ব পেয়েছে সেটা হলো রাষ্ট্র ইন্ডিভিজুয়ালকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যেটা হারবার্ট স্পেন্সারের থিওরিতে তোমরা দেখেছ এবং অ্যাডাম স্মিথও তার ইকোনমিক ন্যাশনাল ওয়েলথ বইতে দেখিয়েছিলেন যে মানুষের যে সেলফ ইন্টারেস্ট আছে রাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং হারবার্ট স্পেন্সারও সেই কথাগুলো বলছে যে যে শাসন, মিলিটারি শাসনে মানুষ চলবে এটা হতে পারবে না। মানুষের একটা সিটিজেনশিপ রাইটস আছে। সুতরাং মানুষ মডার্নিস্ট মানে হচ্ছে মানুষ তার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, ইন্ডিভিজুয়াল চয়েস, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট সেটাকে এক্সপ্লোর করতে পারবে। এই মডার্নিস্ট কালচারের মধ্যে তখন আম অ্যাম এটাকে বলে রোমান্টিসিজম প্রবেশ করেছে। এই মডার্নিস্ট কালচারের মধ্যে যেমন আম আম প্রি মডার্ন কালচারের মধ্যে যেটাকে জেমসন বলছে রিয়ালিস্ট কালচার। তাহলে দেখো এখানে একটা প্রবলেম আছে। সেটা হলো প্রবলেমটা হলো যে মডার্নিস্ট কালচার এবং রিয়ালিস্ট কালচারের মধ্যে একটা পার্থক্য জেমসন দেখিয়েছিলেন। তাহলে আমরা যেটাকে মডার্নিস্ট কে রিয়ালিস্ট বলি, জেমসন সেটা বলেননি। জেমসন বলছেন যে মডার্নিস্ট কালচার যেটা এসছে তার আগেরটা আরো রিয়ালিস্ট ছিল। ঠিক আছে? তো তাহলে মডার্নিস্ট কালচারের মধ্যে ন্যাশনালিজম ইম্পোর্টেন্ট না। মডার্নিস্ট কালচারের মধ্যে রাষ্ট্রের আনুগত্য ইম্পোর্টেন্ট না। মডার্নিস্ট কালচারের মধ্যে ইম্পোর্টেন্ট হলো ইন্ডিভিজুয়ালিটি। মডার্নিস্ট কালচারের মধ্যে রোমান্টিসিজম। মডার্নিস্ট কালচারের মধ্যে ইম্পোর্টেন্ট বিষয়টা হলো যে আম এটাকে বলে ব্যক্তির রুচি, অভিরুচি, চিন্তা চেতনা এটা গুরুত্ব পাবে। তো ফলে দেখা যাচ্ছে যে অ্যাম গ্লোবাল ক্যাপিটালিস্ট নেটওয়ার্ক কিন্তু এক ধরনের মডার্নিস্ট কালচার ওয়েস্টার্ন এস্টাবলিশ করেছে। এখন আমাদের প্রধান আলোচনার বিষয় হলো 3rd স্টেজ। এই 3rd স্টেজকে কেন্দ্র করে হলো আমাদের আলোচনা। সেখানে দেখিয়েছিলেন যে জেমসন যে মাল্টি ন্যাশনাল ক্যাপিটালিজম। এই মাল্টি ন্যাশনাল ক্যাপিটালিজম এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা ইম্পেরিয়ালিস্ট ক্যাপিটালিজমে কি হয়েছে? কলোনি এস্টাবলিশ করে তারা কিন্তু আমাদেরকে শোষণ করেছে। আমাদের সম্পদ নিয়ে তারা ইনভেস্ট করে তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করেছে। কিন্তু মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম, এই মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বহুজাতিক যেই পুঁজিবাদ এবং বহুজাতিক যে বহুজাতিক পুঁজিবাদ যখন সারা বিশ্বে বিস্তৃত হয়েছে, তখন দেখা গেছে যে তোমার ক্যাপিটালিজমের একটা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। মাল্টি এ এটা বলে মাল্টিপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। সেটা কেমন? যেমন ধরো মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম। এই মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম এর মধ্যে আমরা দেখতে পাই সেটা হলো যে যেমন ধরো তোমরা অ্যা এটাকে বলে ম্যাকডোনাল্ড, কোকা-কোলা, ঠিক আছে? এই দেখা যাচ্ছে যে আমরা এখন আ এটাকে বলে আমাদের এখন কালচারটা এখন ইন্ডিভিজুয়াল চয়েস এর উপরেও নাই। এবং আমাদের কালচারটা কিন্তু এখন আবার এটাকে বলে ন্যাশনালিটির মধ্যেও নাই, ন্যাশনালহুড এর মধ্যেও নাই। এখন তোমার
বাজারে যে পণ্যটা আমাদের কাছে আকর্ষণীয় হয়ে এসেছে, আমরা সেই পণ্যের প্রতি আমাদের ঝোঁক প্রবণতা বেড়েছে। আমাদের আমরা এখন ডিস্টিংশন করছি না যে এটা কি দেশের জিনিস না বিদেশের জিনিস। বরং আমরা বিদেশের জিনিস হলে আরো বেশি আকৃষ্ট হই। এবং এটা হলো মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজমের কনসিকুয়েন্স। মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম যেটা করেছে সেটা হলো যে তাদের পুঁজি শক্তি অনেক বেশি এবং তারা কি করেছে? তারা সারা বিশ্বে তাদের পণ্যকে তারা ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ইকোনমিক লিডারশিপ তারা কিন্তু নিয়েছে। এখন ইকোনমিক লিডারশিপ নিতে গিয়ে তারা কিন্তু তোমার মাল্টিন্যাশনাল কালচার কিন্তু তোমার কি করেছে? প্রবিষ্ট করেছে। তাহলে মাল্টিন্যাশনাল কালচার প্রবিষ্ট করেছে মানেটা হলো দেখা যায় মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম যত ডেভেলপ করেছে, মাল্টিন্যাশনাল কালচার তত প্রবিষ্ট হয়েছে। এখন মাল্টিন্যাশনাল কালচার মানেটা কি? এই জিনিসটা একটু অ্যাম্বিগাস, সেই জায়গাটা আমরা আলোচনা করব। অনেক সময় আমরা আসলে মাল্টিন্যাশনাল কালচার না ওয়েস্টার্ন কালচার এই জায়গাটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি আছে। তো যেই জায়গাটা আলোচনার প্রধান পয়েন্ট সেটা হলো যে মাল্টিফেসিটেড ক্যাপিটালিজম। মাল্টিফেসিটেড মানে ক্যাপিটালিজম এখন আর তোমার শুধু পণ্যকে নিয়ে না। ক্যাপিটালিজম এখন শুধু অ্যাম প্রোডাক্ট যেটাকে আমরা বলি, যেমন ধরো খাদ্য সামগ্রী তৈরি করা, যেমন ধরো অ্যাম এটাকে বলে জামাকাপড় তৈরি করা শুধুমাত্র টেক্সটাইল এর মধ্যে, অথবা ধরো এটাকে প্রয়োজনীয় ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলোর মধ্য দিয়ে না। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের আর্টকে কিন্তু ক্যাপিটালাইজ করা হচ্ছে। হুম? এবং মানুষের নলেজকে ক্যাপিটালাইজ করা হচ্ছে। তাহলে মানুষের অ্যাম অ্যাম এটাকে বলে এবং দেখা যাচ্ছে যে মানুষের যেই বডিকে ক্যাপিটালাইজ করা হচ্ছে। এবং ওয়ার্কে পর্যন্ত ক্যাপিটালাইজ করা হচ্ছে। তোমরা দেখো যে আম যখন অ্যাম চীনের সাথে অনেক আগে ১৮৪০ সালে চীনের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ? ১৮৪০ থেকে ৪২। তো এই সময় চীনের সাথে যুদ্ধ হয়েছিল কেন? কারণ ওপিয়ামকে কেন্দ্র করে। ওপিয়াম মানে হলো আফিমকে কেন্দ্র আফিম, করে। জি স্যার। হ্যাঁ, আফিমকে কেন্দ্র করে। তো আফিমকে কেন্দ্র করে কেন? কারণ হলো যে স্মাগলার সেটা ব্রিটেনেও আছে, চীনেও আছে। কিন্তু এই যে আফিমকে স্মাগলিং করা সেটা কিন্তু সেটার মধ্যে একটা বিজনেস আছে এবং এটার মধ্যে ন্যাশনাল ইন্টারেস্টও আছে। কিন্তু ব্রিটেন চাইতো যে আফিমের স্মাগলিংটা এটা হোক। হ্যাঁ? এটা হলে তাদের ন্যাশনাল ইনকাম বাড়বে বা তাদের একটা ক্যাপিটালিজম এর জন্য এটা দরকার। এখন চীন কি করেছে? নিয়ন্ত্রণ আরোপ করেছে যে আফিম স্মাগলিং হতে দেয়া যাবে না এবং এটাকে কেন্দ্র করে কি হয়েছে? যুদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা দেখি যে এখন যেমন আমরা দেখি বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে। তোমার অ্যাম আমেরিকা যুদ্ধ করছে ইরাকে, তারপরে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে এবং তোমার লেবাননে হচ্ছে। তারপরে কি ইয়েমেনে, ইয়েমেনে হচ্ছে। ইয়েমেন। তাহলে লিবিয়াতে স্যার। হ্যাঁ, লিবিয়াতে এবং সবকিছুর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ওয়ারকে কিন্তু তোমার কি করা হয়েছে? ক্যাপিটালাইজ করা হয়েছে। যুদ্ধ কিন্তু ক্যাপিটালাইজড হয়ে গেছে। তাহলে নলেজকে ক্যাপিটালাইজ করা হয়েছে, মানুষের কালচারকে ক্যাপিটালাইজ করা হয়েছে, লাইফ স্টাইলকে ক্যাপিটালাইজ করা হয়েছে এবং মানুষ যেটাকে কালচার বলতো, সেই কালচার ইকোনমিক ফরমেশন লাভ করেছে। হ্যাঁ? এবং কালচার ট্রান্সফর্ম ইনটু ইকোনমি। হ্যাঁ? এবং পলিটিক্যাল আনকনশিয়াস যেটা, যেমন আবার তখন জেমসন বলছে যে কালচার ট্রান্সফর্ম ইনটু ইকোনমি, ইকোনমি ট্রান্সফর্ম ইনটু কি? কালচার ট্রান্সফর্ম ইনটু কালচার স্যার, হ্যাঁ? ইকোনমি। কালচার ট্রান্সফর্ম ইনটু ইকোনমি, ইকোনমি ট্রান্সফর্ম ইনটু পলিটিক্স। ঠিক আছে? দ্যাট ইজ পলিটিক্যাল আনকনশিয়াস। ঠিক আছে? কারণ আমরা কিন্তু বুঝতেই পারছি না যে আমরা যে পলিটিক্যালি আনকনশিয়াস কিভাবে। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করেছে তোমার জেমসন। তো সেই জায়গা থেকে আমরা এখন তার আ এটাকে বলে তার যে থিওরিটিক্যাল জায়গায় সেখানে আমরা যাব। সেটা হলো সোসিও ইকোনমিক ফিচারস অফ পোস্টমডার্নিজম। সোসিও ইকোনমিক ফিচারস অফ পোস্টমডার্নিজম এবং এর সাথে কালচারের যে আন্তঃসম্পর্ক সেটা আমরা আলোচনা করব। এখন আমরা দেখি যে ১ম এ পয়েন্ট আমরা দেখি যে এটাকে বলে নিউ ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, যেটা জেমসন উল্লেখ করেছেন যে পোস্টমডার্নিজম এর মধ্যে একটা ইম্পোর্টেন্ট ফিচার হলো
সেটা হলো নিউ ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। মানে বিজনেস অর্গানাইজেশন একটা নিউ ফরমেশন পেয়েছে, সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানি। তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানির যে বিজনেস এবং মাল্টিন্যাশনাল কোম্পানির যে বিজনেস, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। যেমন আমরা বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেস করতে এসছে তখন আমাদের ভারতবর্ষে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু দেশে বিজনেস করছিল এবং আমাদের ভারতবর্ষেও আসছিল। এবং ভারতবর্ষে যখন এসছে, তারা বিজনেস করতে গিয়ে কি করেছে? তারা বিজনেস করতে গিয়ে দেখেছে যে এইবার আমাদের এম ইংল্যান্ড চিন্তা করলো যে এই মাল্টিন্যাশনাল যেহেতু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকেছে, এবার আমরা ঢুকবো সরাসরি। ঠিক আছে? তখন তারা সরাসরি ঢুকে তারা কি করেছে? শাসন কার্য চালিয়েছে। তারা তারপরে আমাদের নিয়ন্ত্রণ করেছে এবং আমাদের সম্পদকে আত্মসাৎ করেছে। এবং তারা তখন তাদের পুঁজিবাদের যে এক্সপ্লয়টেশন বা পুঁজিবাদের যে বিকাশ সেটা করেছিল। এখন নিউ ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন মানে হলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানি যেগুলোর কথা এখন আমরা দেখতে পাচ্ছি। এই মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানি আমাদের দেশে যে প্রবেশ করছে, প্রত্যেক দেশে যে প্রবেশ করছে, তাদেরকে কিন্তু আলাদাভাবে ফোর্স নিয়ে আবার ইংল্যান্ড আমাদের দেশে আবার প্রবেশ করতে হবে না। ঠিক আছে? এর মানেটা হলো যে এখন তোমার ফিজিক্যাল রুলিং ইম্পোর্টেন্ট না। এখন কি হতো কি এবং কেন হচ্ছে? কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি কিভাবে আমাদের উপর বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হলো। ঠিক আছে? এখন যেমন ধরো যে মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে আমরা যদি দেখি যে যেমন ধরো এম একটা মাইক্রোসফট, হ্যাঁ? মাইক্রোসফট নিজেই কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি। ঠিক আছে? তারপরে তোমরা দেখো যে কোকা-কোলা, ফেয়ার অ্যান্ড লাভলি, হ্যাঁ? এবং ইউনিলিভার। ঠিক আছে? এই যে ইউনিলিভারের যে প্রোডাক্ট, হ্যাঁ? এই সবকিছু কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি। এখন এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন আমরা ফুডের ব্যাপারে কি বলি? ম্যাকডোনাল্ড, হ্যাঁ? কেএফসি। হ্যাঁ, কেএফসি এবং ম্যাকডোনাল্ড, কেএফসি এগুলো কি? এবং তোমরা দেখো যে এগুলোর দেখা যায় যে অ্যাম অ্যাম দেখা যাচ্ছে যে তোমার ১৬০ টা দেশে তোমার অ্যাম ম্যাকডোনাল্ড এর বিজনেস চলছে। ঠিক আছে? হয়তোবা এখন আরো বেশি। তখনকার আরো আগের সূত্রে ছিল। এখন দেখা গেছে যে তাদের রেস্টুরেন্ট, হুম? দেখা যায় লাখের উপর ছাড়িয়ে গেছে। ঠিক আছে? এখন এই যে অবস্থাতে সারা বিশ্বে তাদের যে এক ধরনের এক ধরনের সারা বিশ্বে যে তাদের এক ধরনের মনোপলি বিজনেস, হ্যাঁ? এটা তারা এস্টাবলিশ করতে পেরেছে। তাহলে এখন আর ন্যাশনাল বিজনেস এখন আর ন্যাশনাল না। বিজনেস হয়ে গেছে মাল্টিন্যাশনাল। আর মাল্টিন্যাশনাল মানে যদিও শব্দটা সুন্দর যে মাল্টিন্যাশনাল মনে হয় যেন কি কোপারেশন। ঠিক আছে? তো মাল্টিন্যাশনাল মানে যে মাল্টিন্যাশনাল তা না। মাল্টিন্যাশনাল ক্যান বি ইন্টিন্যাশনাল। ঠিক আছে? এখন শব্দটা খুব সুন্দর করে লেখা হয় যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? বিশ্ব ব্যাংক। তোমার এই শব্দগুলো তো খুব সুন্দর। ইউএন ইউনাইটেড নেশনস জাতিসংঘ। ইউনাইটেড নেশনস মানে কি ইউনাইটেড? বুঝো নাই? না স্যার। মানে উম, হ্যাঁ, ইউনাইটেড নেশনস মানে ইউনাইটেড না। সুতরাং শব্দ খুব সুন্দর করে তারা লেখে। সেটা হলো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্রান্সন্যাশনাল কোম্পানি। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি ক্যান বি ইন্টিন্যাশনাল। সুতরাং সেটা কিভাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ট্রান্সন্যাশনাল ক্যান বি ন্যাশনাল। তো মাল্টিন্যাশনাল কোম্পানি যখন আমাদের কাছে যখন ইউনিলিভার প্রোডাক্ট এসে হাজির হয়েছে, হুম? এবং ইউনিলিভার প্রোডাক্টকে আমরা কিভাবে চিনেছি? আমরা চিনেছি মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ? দোকানে সাজানো। কিন্তু আমাদের পরিচিত করে দেয় আমাদের সাথে ১ম এ কথা বলে মিডিয়া। মিডিয়া আমাদের সাথে কথা বলে দেখে যে আমি যেটা বডেইলার থিওরি দিয়ে তোমাদের আলোচনা করেছি একটা সাইনিফিকেশন যে তোমার সিগনিফায়ার, হ্যাঁ? সিগনিফায়ার হলো তোমার অ্যাম তোমার যেই তারকা, হুম? যেই তারকা পণ্য নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে, হ্যাঁ? সে তো মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য নিয়ে হাজির হচ্ছে। এবং সে যে ট্রান্সন্যাশনাল কোম্পানির পণ্য নিয়ে হাজির হচ্ছে। অবশ্য এখানে একটা ডিস্টিংশন করাটা একটু ডিফিকাল্ট যে হোয়াট ইস দ্যা ডিস্টিংশন বিটুইন মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যান্ড ট্রান্সন্যাশনাল কোম্পানি। তো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানির মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবে?
জি স্যার। মাল্টিন্যাশনাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং ট্রান্সন্যাশনাল কর্পোরেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? আচ্ছা, মনে হয় পারছো না। তো আমি বলছি মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানির পার্থক্য করাটা কঠিন। তারপরও কিছু পার্থক্য আমরা করতে পারি। সেটা কেমন? সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানির একটা কি থাকে? হেডকোয়ার্টার থাকে। হেডকোয়ার্টার মানে কি? রিকগনাইজড হেডকোয়ার্টার। রিকগনাইজড হেডকোয়ার্টার হলো যেটার একটা কেন্দ্র থাকে যে এম এখান থেকে এটার কেন্দ্র হলো তোমার এই জায়গায়, যেমন আমরা বলি না যে ওআইসির হেড অফিস কোথায়? ঠিক আছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেমন একটা হেড অফিস থাকে। তো মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার আছে। সেই হেডকোয়ার্টার মানে একেকটা পণ্যের, একটা প্রোডাক্টের তোমার হেডকোয়ার্টার থাকে। সেই দেশ থেকে তখন তারা বিভিন্ন দেশে তারা তোমার এটা এস্টাবলিশমেন্ট তারা নিয়ে নেয়। ঠিক আছে? এখন ট্রান্সন্যাশনাল কোম্পানির হলো হেডকোয়ার্টার, রিকগনাইজড হেডকোয়ার্টার থাকে না। ঠিক আছে? যেমন ধরো তোমার অ্যা অধিকাংশ মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার হলো আমেরিকাতে। তারপর হলো লন্ডন ইংল্যান্ডে। হুম? তো এখন এম তোমার এটাকে বলে এম এটাকে বলে যেমন অ্যা ইউনিলিভার, তারপরে এই যে তোমার ধরো ম্যাকডোনাল্ড, হ্যাঁ? কোকা-কোলা। ম্যাকডোনাল্ডের ম্যাকডোনাল্ড হলো ইউএসএ। ঠিক আছে? এখন এই যে ধরো একেকটা তাদের যে একটা হেডকোয়ার্টার থাকে, তারপর তারা সারা বিশ্বে ছড়িয়ে যায়। ট্রান্সন্যাশনাল কোম্পানিও কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানির মতো। তবে রিকগনাইজড হেডকোয়ার্টারটা আইডেন্টিফাই করা যায় না এবং তারা তারা বলেও না যে তাদের মানে রিকগনাইজড না। তার হয়তো একটা হিডেন থাকে যে এটা হলো হেডকোয়ার্টার, কিন্তু দ্যাট ইস নট রিকগনাইজড। তো যেমন ধরো আমরা বলি না যে একটা ঘড়ি, এই ওয়াচটা হলো আমরা বলি এটা চায়না ঘড়ি অথবা আমরা বলি এটা জাপানের ঘড়ি। ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি ট্রান্সন্যাশনাল কোম্পানি হলো, যেমন ধরো বলা হচ্ছে এটা জাপানের ঘড়ি। আসলে এটা জাপানের না। কেন? কারণ কারণ হলো এটার দেখা যাচ্ছে যে একেকটা পার্টস দেখা যায় একেক দেশের। দেখা যায় একটা পার্টস হলো হংকং এর। হ্যাঁ? তাহলে একটা পার্টস হলো লন্ডনের। তো এখন এর মানেটা হলো যে আমরা ট্রান্সন্যাশনাল কোম্পানি যেখানে পার্টস গুলো একেকটা দেশের। ঠিক আছে? ফলে আমরা দেখতে পারি যে all of the multinational company can be transnational company, but all of the transnational corporation cannot be multinational company. তো সব মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা ট্রান্সন্যাশনাল বলতে পারি। কারণ সব দেশেই কিন্তু তাদেরকে ছড়িয়ে যেতে হয় বা অ্যা বিভিন্ন দেশে তাদেরকে ছড়িয়ে যেতে হয়। তাহলে বিজনেস অর্গানাইজেশন একটা নিউ ফরমেশন পেয়েছে। সেটা কি? সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্য দিয়ে। তারা এখন আমাদের সামনে শুধু সাবান হাজির করে না। যেমন লাক্স, হুম? এবং লাক্স এ যখন বলা হচ্ছে this is not soap, হ্যাঁ? This is a brand. এখন তোমার দেখা যাচ্ছে যে লাক্সের ব্র্যান্ড ভ্যালু মেরিলের চাইতে বেশি। কারণ তোমার মেরিলেরও কোম্পানি, কিন্তু লাক্স হলো গ্লোবাল ব্র্যান্ড যেটা পেয়েছে সেটা আম ক সেটা তোমার অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যে লাক্স কাদেরকে দিয়ে বিজ্ঞাপনটা করানো হচ্ছে। ঠিক আছে? ফলে তোমরা আমাদের দেশের সাবান কোনটা? এটা কিন্তু এখন মানুষ আমরা জানি না। আমরা ভুলে গেছি। কোনটা দেশীয়, হ্যাঁ? এটা বুঝেও কঠিন। একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, একটা প্যাকেজিং এ অনেক সময় দেশীয় হয়। কিন্তু আইডেন্টিফাই করা কঠিন যে অ্যাকচুয়ালি দেশীয় কিনা। কারণ দেশীয় হওয়া এখন কঠিন হয়ে গেছে। কেন অনেক কিছু অনেক কেমিক্যাল বিদেশ থেকে আমদানি করতে হয়। ঠিক আছে? তাহলে দেশীয় বলতে এখন অ্যাকচুয়ালি কিছু নাই। তবে ইনভেস্টমেন্ট এর জায়গা থেকে আমরা তখন দেশীয়, বিদেশীয় বা মাল্টিন্যাশনাল আমরা এটা বলতে পারি। তো লাক্সটাও তো ইউনিলিভার স্যার। হ্যাঁ, লাক্স তো ইউনিলিভার। এখন যেমন ফেয়ার অ্যান্ড লাভলি। ঠিক আছে? এখন ইউনিলিভার। হ্যাঁ, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি কি হয়েছে? গ্লোবাল এস্টাবলিশমেন্ট তা নিয়েছে। কোকা-কোলা গ্লোবাল এস্টাবলিশমেন্ট নিয়েছে। ম্যাকডোনাল্ড, কেএফসি এগুলো গ্লোবাল এস্টাবলিশমেন্ট নিয়েছে। সুতরাং এখন তুমি মালয়েশিয়ায় থাকো, হ্যাঁ? আম তুমি সৌদি আরব থাকো, তোমার সামনে কেএফসি এসে হাজির। সুতরাং তোমার ফুড হ্যাবিট কি হবে? ফুড ভ্যালু তোমার ফুড কি হবে? এটা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু আমাদের আমাদের জ এ এ এগুলো কিন্তু এস্টাবলিশ করে দিয়েছে। এবং এগুলো এস্টাবলিশমেন্ট এর জন্য আম মিডিয়া কিন্তু আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে। যেমন আগে
আমাদের কাছে পণ্য গ্রহণ করার জন্য কলোনি এস্টাবলিশ করতে হতো। ব্রিটেন, ফ্রান্স এরা কি করত? এরা কলোনি এস্টাবলিশ করত। করে আমাদের দেশের প্রোডাক্ট নিয়ে তাদের দেশে ম্যানুফ্যাকচারিং করে তাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশে আবার তাদের নির্ধারিত অ্যাম অ্যা অ্যাম এটা বলে তাদের চাপিয়ে দেওয়ার নীতি অনুযায়ী আমাদেরকে ক্রয় করতে হতো। এখন তাহলে দেখো আগে যেটা ছিল তারা সরাসরি এসে আমাদের উপর কলোনি এস্টাবলিশ করে আমাদের সাথে বিজনেস করেছে। আমাদের কাঁচামাল তারা নিয়ে আমাদের উপর তারা বিজনেস করেছে এবং সেটা আমরা বাধ্য হয়ে অনেক সময় মেনে নিয়েছি। অনেকে রিভোল্টও করেছে। কিন্তু আমরা যদি দেখি যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানি এসে এখন কি করেছে? তারা এখন ইউনিলিভার এসে আমাদের বাধ্য করতে হয় না। ইউনিলিভার এসে আমাদের উপর অস্ত্র ধরতে হয় না। আমরা কিন্তু নিজেরাই কিন্তু আনন্দের সাথে, হ্যাঁ? আগ্রহী হয়ে এখন আমি ম্যাকডোনাল্ড এর খাবার খাচ্ছি। এটা আমার কাছে একটা একটা মডার্ন একটা ফ্লেভার আমাদেরকে নিয়ে আসে এবং আমরা স্টাইলিশ করে খাচ্ছি। এবং আমরা মনে করি ম্যাকডোনাল্ড এর খাবার খেলে, কেএফসি র খাবার খেলে আমাদের মধ্যে আমরা মনে করি যে আমি একটা মানে একটা ক্লাস, একটা স্ট্যাটাস, স্ট্যাটাস। হায়ার স্ট্যাটাস এ আমি বিলং করছি। তো এখন এটার মধ্যে আমরা একটা এক ধরনের অ্যাম এক ধরনের আ এক ধরনের অ্যামিউজমেন্ট এর একটা ফ্লেভার আমরা কিন্তু পাই। তো এখন আমাদের মধ্যে অ্যাম বাঙালিপনা এগুলো কিন্তু এখন সেকেলে হয়ে গেছে। ঠিক আছে? তো বাঙালিপনা এগুলো সেকেলে। সুতরাং মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ন্ত্রণে কে কত আসতে পেরেছে। আমাদের কম্পিটিশন হচ্ছে এখন সেই জায়গায়। ঠিক আছে? এখন এই জায়গায় আম আনার জন্য যে জিনিসটা হয়েছে সেটা হলো ইন্টারনালাইজেশন অফ বিজনেস, হ্যাঁ? থ্রু ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। ঠিক আছে? তাহলে ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। এই জায়গাটা কেমন হয়েছে? এই ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস এখন দেখো যে এখন সবাই আমরা আমাদের এডুকেশন সিস্টেমে মানুষ লেখাপড়া করছে। লেখাপড়া করে তারা স্কিলড হচ্ছে। তাহলে মানুষ যখন লেখাপড়া করছে এবং তারা যখন ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছে, তারা যখন ডিজাইনিং এর উপর লেখাপড়া করছে, তারা যখন এখন দেখো টুরিস্ট বিজনেস এর উপরও কিন্তু লেখাপড়া আছে। ঠিক আছে? ফলে আমাদের লেখাপড়ার উদ্দেশ্যটা হলো ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেসটাকে কি করা? রান করানো। এর মানে আমরা এখন আমরা এখন অ্যাম এটাকে বলে অটোমেটিক্যালি আমাদের লেখাপড়াগুলো যেমন ধরো তোমার ফিলোসফি এখন বলছে ফিলোসফি পড়ে কি হবে? কিন্তু তুমি কি পড়বে? টুরিস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ? ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর তোমাকে পড়ানো হবে। এখন ট্যুরিজম ম্যানেজমেন্ট কেন পড়াবে? কারণ ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস। ঠিক আছে? সুতরাং টুরিস্ট বিজনেস এটা গ্লোবাল বিজনেস। এটা ওয়ার্লড ওয়াইড বিজনেস। সুতরাং টুরিস্ট বিজনেস এর জন্য তোমাকে প্রস্তুত করো। ইউ শুড বি স্কিলড। এর মানে ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস এর মধ্যে কি করতে হবে? তোমাকে স্কিলড হতে হবে। তোমাকে অ্যাম অ্যাম লেখাপড়া কম থাকলে সে সেমি স্কিলড হয় অথবা ট্রেনিং কম থাকলে সে সেমি স্কিলড হয় আর উইথআউট নলেজ উইথআউট ট্রেনিং সে হয় আনস্কিলড। ঠিক আছে? এখন ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস এর মধ্যে আমরা দেখি যে স্কিল কিভাবে আইডেন্টিফাই হয়। যেমন বাংলাদেশে যাকে আমি বলি স্কিল, দেখা যাচ্ছে সে চায়নাতে গেলে সে হয়ে যায় সেমি স্কিল অথবা আনস্কিল। ইন্ডিয়াতে হয়ে যায় সে সেমি স্কিল, চায়নাতে গেলে সে সেমি স্কিল, জাপানে গেলে সে আনস্কিল। হ্যাঁ? এর মানেটা হলো ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস এর মধ্যে যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হলো ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। সেটা হলো যে তোমার মানুষ যত স্কিলড হবে তত বিজনেস ফুলে ফেপে বড় হবে এবং ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেস যেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানির বিজনেস, ট্রান্সন্যাশনাল কোম্পানির বিজনেস এগুলো বড় আকার ধারণ করবে। সুতরাং মানুষের টেকনিক্যাল নলেজ এখন খুব ইম্পর্টেন্ট এবং মানুষ যে যত বেশি টেকনিশিয়ান হচ্ছে সে তত মার্কেটের মধ্যে জব পাচ্ছে। তাহলে মানুষ যত টেকনিক্যাল বিষয়ে স্কিলড হচ্ছে সে তত জব পাচ্ছে। ফলে অনেক সময় দেখা যাচ্ছে লেখাপড়া না করে কেউ ট্রেনিং নিয়েও কিন্তু একটা জব পেয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনালাইজেশন অফ বিজনেসটা তোমার মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং ট্রান্সন্যাশনাল কর্পোরেশনের জন্যই কিন্তু কাজে লাগানো হচ্ছে। এবং ইমার্জেন্স অফ ইএফপিস মানে কি? ইমার্জেন্স অফ ইএফপিস মানেটা হলো আমাদের এখন যেমন ধরো আমরা এখন মেল অর ফিমেল
তারা এখন এটাকে বলে যে কর্পোরেট কোম্পানিতে জব করার জন্য তারা প্রস্তুত হচ্ছে। হুম? এবং তারা কর্পোরেট কোম্পানিতে জব করলে সে যে র‍্যাংকিং এ হোক না কেন, সে মনে করে যে আম আমি একটা মানে ভালো একটা পজিশনে, ভালো একটা স্ট্যাটাস এর মধ্যে আমি চলে গেছি। জেন্ট্রিফিকেশন অন গ্লোবাল স্কেল। তো জেন্ট্রিফিকেশন অন গ্লোবাল স্কেল, ভদ্র মানুষ কারা? ঠিক আছে? জেন্টলম্যান কারা? জেন্টলম্যান হলো যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। ইভেন আনফরচুনেটলি কোন ইউনিভার্সিটির শিক্ষকও কিন্তু আম বা যাদেরকে আমরা জ্ঞানী বলি বা বুদ্ধিজীবী বলি অথবা ইন্টেলেকচুয়াল বলি, দেখা যাচ্ছে যদি বলা হচ্ছে যে আপনার হাসব্যান্ড কি করে? "না, আমার হাসব্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে।" ঠিক আছে? এবং সে মনে করে সে যে ইউনিভার্সিটির সে যে ইন্টেলেকচুয়াল পজিশনে আছে তার চাইতে মনে হয় যেন এটা উপরে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে জেন্ট্রিফিকেশন, যে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তারা তাদেরকে অনেক অতি ভদ্র এবং উচ্চ মার্গের একটা ক্লাসের মধ্যে তাকে নিয়ে ফেলা হয়। এবং আমাদের নারীরা আম মা নারীদের যে লাইফস্টাইল, পোশাক পরিচ্ছদ কেমন হবে? এটা যখন মাল্টিন্যাশনাল কোম্পানি ঠিক করে দেয়, তখন কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি তখন কিন্তু অনেক নারীদের দেখবে তারা কিন্তু মাইন্ড করছে না। তারা বলছে এটা মডার্ন। হুম? কিন্তু আম তোমার যখন অ্যা অ্যা গতানুগতিক সমাজে যখন তার নিজের হাসব্যান্ড যদি বলে যে, "তুমি এইভাবে এই পোশাক পরো", তখন বলে, "না, এটা পুরুষতন্ত্র।" ঠিক আছে? এটা পুরুষতান্ত্রিক এই সিদ্ধান্ত আমি মানি না। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি যখন বলে যে, "You should change your dress code." হ্যাঁ? And if you want to change your dress code, then you will be permitted to work in this position. এর মানেটা হলো যে আমরা তখন সেটার উপর কিন্তু বিরক্ত প্রকাশ করছি না। কারণ আমাদেরকে এই ধারণা দেওয়া হয়েছে যে অ্যা এই ধারণা দেওয়া হয়েছে যে পুরুষতন্ত্র হলো ঘরে। হুম? কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি সেটার মধ্যে তো একটা অ্যাম তোমার আলাদা একটা স্ট্যাটাস আছে। কিন্তু সেই জায়গার মধ্যে যে একটা পাবলিক প্যাট্রিয়ার্কি আছে, যে জায়গাটা আমি বারবার অ্যাড্রেস করি, অনেকে বুঝে উঠতে পারছে না যে আমি কেন এটা বলছি। সেটা হলো যে পাবলিক প্যাট্রিয়ার্কি যে সেখানে আছে, পাবলিক প্যাট্রিয়ার্কিটা হলো যে সেই সেখানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাম নারীর ড্রেস কোডটাকে যে আইডেন্টিফাই করা হচ্ছে এটা কেন? মার্কেটিং এর জন্য। তাহলে মার্কেটিং এর জন্য সে প্রিপেয়ার্ড, হ্যাঁ? সে মনে করছে যে অ্যাম এটাকে বলে কোম্পানির স্বার্থে আমি মেনে নিলাম। হুম? কিন্তু হাসব্যান্ডের স্বার্থেও সে কিন্তু মেনে নিতে চায় না। আমি বলছি না যে ওই পুরুষতন্ত্র ভালো, আমি সেটা বলছি না। কিন্তু আমি জাস্ট কম্পেয়ার করছি যে মানুষ একটাকে সে মানে মানুষ একটাকে পাবলিক প্যাট্রিয়ার্কিকে অ্যাকসেপ্ট করে ফেলে, কিন্তু যে ডোমেস্টিক বা যেটাকে বলে ট্র্যাডিশনাল যে প্যাট্রিয়ার্কি সেটাকে নেগলেক্ট করে। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে মানুষ মানুষ এটাকে বলে দ্যাট ইস নিউ ফরমেশন অফ কালচার। এই কালচারের মধ্যে যে এই নিউ ফরমেশন যে ক্যাপিটালিস্টিক কালচারের মধ্যে যে পাবলিক প্যাট্রিয়ার্কি প্রবেশ করেছে, কিভাবে প্রবেশ করেছে এই ব্যাপারে কিন্তু এখনো থিওরিটিক হয় নাই। এবং সেই কারণে আমরা কিন্তু ওই জায়গায় এখনো আনকনসিয়াস হয়ে গেছি এবং যেটাকে আমরা বলতে পারি যে পলিটিক্যাল আনকনসিয়াস। ঠিক আছে? তো এই জায়গাটা আমরা দেখি যে স্কিলড মানুষকে স্কিল করা এর উদ্দেশ্যটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানির অথবা ট্রান্সন্যাশনাল কোম্পানির গ্লোবাল এক্সপেনশন। ঠিক আছে? বিজনেসটাকে গ্লোবালি তোমার ছড়িয়ে দেওয়া। থার্ড পয়েন্ট হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যান্ড স্টক এক্সচেঞ্জ। ইন্টারন্যাশনাল ব্যাংকিং। ইন্টারন্যাশনাল ব্যাংকিং বলতে আমরা বুঝি যে যে আমাদের ব্যাংকিং সিস্টেম কে আমরা যতই ন্যাশনাল বলি না কেন, ব্যাংকিং সিস্টেম এখন অনেক বেশি প্রাইভেট ওরিয়েন্টেড। আর প্রাইভেট ওরিয়েন্টেড মানে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা এখানে ন্যাশনাল ইনভেস্টমেন্ট বলতে পারি না। আমরা দেখা যায় অনেকগুলো ব্যাংক যেখানে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ? রয়েছে। এবং ডাচ বাংলা শব্দটা তো আমরা জানি, এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ঠিক আছে? এবং আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন করছি, যে ট্রান্সেকশন করছি সেই ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন করতে গিয়ে দেখা যায় যে আমেরিকার সাথে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের সাথে লিংক হয়ে তাকে ট্রান্সেকশন করতে হচ্ছে। ডলার
ডলারে কনভার্ট করে তাকে ট্রানজাকশন করতে হচ্ছে। এর মানে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এমন সিস্টেম করা হয়েছে যাতে করে সেটা আমেরিকার নিয়ন্ত্রণে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমটা, এই সিস্টেমটা এমনভাবে করা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশে তুমি দেখবে যে অনেকেই আমাদের দেশে ব্যাংকেও কিন্তু অর্থ জমা রাখে না। কোথায় রাখে? সিঙ্গাপুরে পাঠিয়ে দেয় অথবা সুইস সুইজারল্যান্ডে। ব্যাংকে স্যার। হ্যাঁ, সুইস ব্যাংকে, আমরা বলি সুইস ব্যাংকে। এর মানে কি? ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম এমন হয়েছে যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমকে আমরা আরেক জায়গায় বলতে পারি যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমটা তোমার ইট ইস দ্য গোডাউন অফ দ্য করাপ্টেড ক্যাপিটাল। ঠিক আছে? করাপ্টেড ক্যাপিটালের একটা গোডাউন। এর মানে হচ্ছে বিভিন্ন দেশের যে এটাকে বলে আ আ কালো টাকা যেটাকে বলে দুর্নীতির টাকা, লুটপাটের টাকা। এই যে দুর্নীতির টাকা যেন কেউ একটা তদারকি করতে না পারে। ঠিক আছে? সেজন্য আগেই কিন্তু সুইস ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এখন এই পাঠিয়ে দেওয়ার মানেটা হচ্ছে এখন ওরাও জানে যে তারা তো জানে যে এই টাকাগুলো কেন রাখছে। তারা সবকিছু জানে। কিন্তু তারা কি করছে? তারা এটা তাদের বিজনেসের স্বার্থে তারা কি করছে? ওই করাপ্টেড দেরকে তারা পালছে। এর মানেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ক্যান নট বি রেশনাল। এটা হলো তোমার করাপশনটাকে আরো বেশি আম তোমার এনকারেজ করছে। করাপশনকে আরো বেশি তোমার মানে করাপ্টেড দেরকে পালছে। তো ফলে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম এটা এখানে তোমার আম আ ভোলেটাইল লেন্ডিং যেটাকে আমরা বলি, লেন্ডিংটা যে লেনদেনটা এখন এত বেশি ভোলেটাইল হয়ে গেছে যে এটা এখন ন্যাশনাল বাউন্ডারির মধ্যে আর সীমিত থাকছে না। আরেকটা বিষয় হলো যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর মধ্যে যে আম একটা ইন্টার যেই এবং স্টক এক্সচেঞ্জ সিস্টেম, ঠিক আছে? এব সেটা হলো শেয়ার বিজনেস এবং শেয়ার বিজনেস তোমার আম আগে শুরু করেছিল ডাচ এবং তারপরে সারা ওয়ার্ল্ড এর মধ্যে ছড়িয়েছে এবং স্টক এক্সচেঞ্জের বিষয়টা হলো শেয়ার লেনদেনের বিষয় এবং সবাই নিজস্ব ক্যাপিটালের মালিক আবার মালিকানা হারিয়ে ফেলে শেয়ার বিজনেস এর মধ্য দিয়ে এবং এটার মধ্যে এক ধরনের গেম যেটাকে বলে প্লে চলছে এবং এটার মধ্যে এক ধরনের আম এটাকে বলে ডিফরমেশন মানে একটা ফর্মের মধ্যে কিন্তু স্টক এক্সচেঞ্জ আনা যায় না। ফলে আমরা দেখি যে হুট করে স্টক এক্সচেঞ্জ কি করছে তোমার ফুলে ফেঁপে কিছু লোক টাকা পয়সা নিয়ে গেছে আবার কিছু অনেকে ফল করে ফেলছে। কারণ স্টক এক্সচেঞ্জের মধ্যে আলাদা একটা ফরমেশন যেটা নরমাল ব্যাংকিং সিস্টেমে আছে। কিন্তু স্টক এক্সচেঞ্জে সেটা থাকে না। ফলে ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর মধ্যে আমরা দেখি কি যে সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড ডেপ্ট যেটা জেমসনের ভাষায় যে আমরা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর মধ্যে এখন যুক্ত হয়েছে ধরো তোমার ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হ্যাঁ? দে আর দ্য লিডার অফ ইন্টারন্যাশনাল ব্যাংকিং এবং সেখানে কি করছে? সেখানে দেখা গেছে যে তোমার আম থার্ড ওয়ার্ল্ড ডেপ্ট আমরা আমরা কি করছি? আমরা ব্যাংকগুলো থেকে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে আমরা লোন নিচ্ছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছি, IMF থেকে লোন নিচ্ছি, হ্যাঁ? এবং তাদের থেকে লোন নিয়ে আমরা যখন ঋণী হয়ে গেছি, হ্যাঁ? তখন আমরা আমাদের এই ঋণী হওয়ার সাথে, হ্যাঁ? expansion of new forms of business, expansion of multinational corporations, transnational corporation একটা সম্পর্ক রয়েছে। সেটা কেমন? সেটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর প্রতি ডিপেন্ডেন্সি আমাদের বাড়ানো হয়েছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এসে আমাদেরকে ঋণ দিচ্ছে। যেকোনো প্রজেক্ট ইভেন করোনা খাতেও ঋণ দিয়েছে। ঠিক আছে? তারা করোনা খাতেও ঋণ দিয়েছে। বলছে তোমাদের টাকা পয়সার অনেক সমস্যা, হ্যাঁ? তোমাদের টাকা দরকার নাও। রোড কনস্ট্রাকশন করবে, তোমাদের টাকা পয়সা দরকার নাও। স্যার ঋণ চাইছি স্যার, ঋণ দেয় নাই। শোনো, তোম স- অ্যা শোনো, তোমরা তো স্যার বিষয় তোমরা তো হইছে যে বাহ্যিকভাবে যে কথাগুলা নিউজে আসে সেটা দেখো। ঠিক আছে? দেখতে হবে হিডেন। হিডেন মানেটা হচ্ছে যে আগেই কিন্তু কথাবার্তা আগেই শেষ করা হয়। তারপরে নিউজ কোনটা রিলিজ হবে সেটা কিন্তু ফিক্স থাকে। সুতরাং তোমাকে বুঝতে হবে যে এটা তাদের পলিসি এবং তোমরা তোমার জোসেফ স্টিগলিসের যে বই সিভিলাইজেশন ডিসকন্টিনিউস এবং সেখানে সে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর পলিসি প্ল্যানিং এগুলো পড়লে যদি তুমি দেখো যে তারা কিন্তু রাষ্ট্রকে বাধ্য করে। হুম? এবং তারা রাষ্ট্রকে বাধ্য করে হচ্ছে যে রাষ্ট্রের যে গভর্নমেন্ট তাদেরকে বলা হচ্ছে যে এবং এই নেগোসিয়েশনটা আগে হয়। হ্যাঁ? প্রেস রিলিজ হয় পরে।
তো নেগোসিয়েশনটা আগে হয় যে আমরা আমরা তোমাদের এই খাতে আমরা টাকা দিব, হুম? আমরা টাকা দিব। তারপরে হলো এবং আমরা যে শর্ত দিব সেই শর্তগুলো মেনে নিতে হবে, হ্যাঁ? অ্যাম তোমরা এক্ষেত্রে হ্যাঁ, তোমরা ব্যুরোক্রেটরা আছে তারাও কিছু ভাগ পাবে। তারপরে কিছু খরচ করবে। আর তো তোমাদের টোটাল উন্নতি হলে তো আমাদের থেকে টাকা নিবে না। তাহলে অত উন্নতিরও দরকার নাই। ঠিক আছে? উন্নতি কম করো। একটু কিছু ভাগযোগ তো তোমার কিছু ভাগ তো ব্যুরোক্রেটরা পায়, সেটা ওরা জানে। কিন্তু অল ওভার উন্নতি আস্তে, আস্তে উন্নতি করলে হবে। দ্রুত উন্নতি করলে তো আমাদের থেকে টাকা নিবে না। তাহলে ডিপেন্ডেন্সি যে এম অ্যা যে ডিপেন্ডেন্সি তৈরি করা, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর কাজ। তাদের কাজ হলো আমাদেরকে ডিপেন্ডেন্ট করা। এখন তারা দয়া পরবশ হয়ে আমাদেরকে লোন দিতে আসে না। তারা কি করে? আমাদেরকে ডিপেন্ডেন্ট করে রাখে। ডিপেন্ডেন্ট করে রেখে কি করে? তোমার ব্যুরোক্রেটরা খুশি হয়ে যায় যে এত টাকা পাচ্ছে, হ্যাঁ? তারপর ব্যুরোক্রেটরাও কিছু ভাগ পাচ্ছে। তারপরে যে কাজে দিচ্ছে সেই কাজে কিছু খরচ করছে। এবং এমন রিপোর্টও আসছে যে ওয়ার্ল্ড ব্যাংক যে লোন দিচ্ছে তার 50% ও খরচ হয় না। ঠিক আছে? সেগুলো সাবাড় করে ফেলে। এখন এই যে অবস্থাটা, এই অবস্থায় তোমার এর সাথে এম আ চ ওদের ইয়েটা কি? আম ওদের নেগোসিয়েশনটা কি? নেগোসিয়েশনটা হলো তারা যে কোম্পানির কথা বলবে, হ্যাঁ? সেই কোম্পানির কথা মেনে নিতে হবে। তার তার তোমার কোন কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলন করতে হবে তাদের কথা শুনতে হবে। কোন কোম্পানি দিয়ে তোমার তেল উত্তোলন করতে হবে সেটা শুনতে হবে। কয়লা উত্তোলন করতে হবে সেটা শুনতে হবে। তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানির যেই আম বিজনেস, সেই বিজনেসে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। হ্যাঁ? এবং সেখানে কিন্তু তোমার অ্যা বে সের সেইভাবে ট্যাক্স আরোপ করা যাবে না। এবং ফলে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা যদিও বিশ্ব নাম দিয়ে এসেছে, কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা আসলে তোমার দেখা যাচ্ছে যে রিচ ক্লাসদের নিয়ন্ত্রণে চলছে। ফলে অথবা এটা ক্যাপিটালিস্টদের নিয়ন্ত্রণে চলছে। ফলে আমরা দেখছি যে ট্যারিফ সিস্টেম কেমন হবে? কোন দেশের সাথে কেমন হবে? এটা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিয়ন্ত্রণে মুক্তবাজার অর্থনীতির নামে যেটা চলছে সেটা হলো যেমন ধরো আমরা আমাদের গার্মেন্ট শিল্প ওয়েস্টার্ন এর মধ্যে আমেরিকার মধ্যে বজায় রাখার জন্য গার্মেন্টস রপ্তানি করা, গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য তাদের কাছে এত নতজানু কেন? তাদের কাছে এত নতজানু কেন? তাদেরই তো প্রয়োজন বেশি আমাদের প্রোডাক্ট। কিন্তু আমরা নতজানু হচ্ছি কেন? কারণ আমরা নতজানু হচ্ছি কারণটা হলো যে আমাদের অ্যা গভর্নমেন্ট অথবা আমাদের সিস্টেম আমাদের কোথায় কি করাপশন হচ্ছে, কোথায় কি হচ্ছে সব তথ্য ওদের কাছে আছে। ঠিক আছে? সব তথ্য যেহেতু ওদের কাছে আছে যেটা তোমরা লয়টার থিওরিতে পড়েছো কিনা, হ্যাঁ? যে ইনফরমেশন দিয়ে যে পলিটিক্স তারা করছে, গ্লোবাল পলিটিক্স, হ্যাঁ? তো সুতরাং সমস্ত তথ্য তাদের কাছে যেহেতু আছে, এই তথ্যকে যেকোনো সময় রিলিজ করলে কিন্তু ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। সুতরাং তারা এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখন তুমি যেমন ধরো একজনের গোপন তথ্য যদি তুমি জানো, সে এখন অ্যাম ইভেন তোমরা স্বাভাবিকভাবে বিষয়টা জানো যে কেউ যদি এটাকে বলে নেকেড অথবা অশ্লীল সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেটা যদি ভিডিও করে ফেলে, সেই ভিডিওকে পুঁজি করে কিন্তু সে কি করে ফেলে? সে তাকে পুরো বন্দী করে ফেলে। এর মানেটা কি? যে তথ্য যার কাছে আছে সে তখন পাওয়ারফুল হয়ে যায়। তাহলে আমরা দেখি যে ওরা যেহেতু আমাদের সব জানে, আমরা কোথায় কি করছি সব তথ্য ওদের কাছে আছে। হ্যাঁ? সব ডাটা ব্যাংক ওদের কাছে আছে। সব সুতরাং তারা এখন আমাদের উপর পলিটিক্স খাটাতে পারছে। এবং তখন তারা কি করছে? আমাদেরকে ডিপেন্ডেন্ট করতে পারছে। এখন বলছে আ উম ও তাদের পলিসি মেনে নিতে। তাদের পলিসি মেনে নিলে কি হবে? আমরা অলওয়েজ ঋণী থাকবো। থার্ড ওয়ার্ল্ড ডেট। আমরা অলওয়েজ তার ঋণ নিবো এবং তাদেরকে সুদসহ শোধ করতে হবে। এবং এই যে এবং এর সাথে আবার রয়েছে এনজিও বিজনেস। এনজিও গুলো কি করছে? এনজিও গুলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছে। লোন নিয়ে তারা কিন্তু আমাদের অ্যাম অ্যাম আমাদের সারা দেশে ছড়িয়ে গেছে। এখন এনজিওর যে নেটওয়ার্কিং এটা যে শুধু বাংলাদেশে তা না, গ্লোবালি এই এনজিও গুলো কাজ করছে এবং এগুলো পভার্টি রিডাকশন এর নামে যে কাজগুলো করছে সেই জায়গাটা হলো তোমার তোমার অ্যাম এটাকে বলে তোমার ইকোনমিক অ্যাম তোমার যে পভার্টি এলিভেশন এর নামে যে জায়গাটা করছে সেই জায়গাটা হলো, হ্যাঁ? তারা বে অনেক হারে বেশি হারে ইন্টারেস্ট দিচ্ছে। ইন্টারেস্ট দিয়ে তারা লোন দিচ্ছে। ইন্টারেস্টের শর্তে তারা লোন দিচ্ছে।
এখন লোন দেওয়ার পরবর্তীতে যে জিনিসটা করা হচ্ছে যে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেই জিনিসটা দুর্বল হয়ে গেছে। কারণ আমাদের ফরেন ডিপেন্ডেন্সিটা বেড়ে গেছে। ফরেন ডিপেন্ডেন্সি যত বাড়বে তত সাস্টেনেবিলিটি কমে যাবে, তত আমরা পলিটিক্যালি ডিরেগুলাইজড হব, আমরা আমাদের রেগুলেট করতে পারবো না। তো তারপরে আরেকটা যে জিনিসটা সেটা হলো নিউ ফর্মস অফ মিডিয়া ইন্টার রিলেশনশিপ। নিউ ফর্মস অফ মিডিয়া ইন্টার রিলেশনশিপ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং অ্যাকচুয়ালি জেমসনের নেক্সট আলোচনাগুলোই মিডিয়াকে কেন্দ্র করে চলে আসবে এবং আমরা সেই ক্লাসগুলো নিব, সেই ক্লাস নিব। তো মিডিয়া ইন্টার রিলেশনশিপ কি, যে বলছে এখন মিডিয়া এখন যে মিডিয়ার মধ্যে একটা কি তৈরি হয়েছে, মানে কোপারেশন তৈরি হয়েছে, ইন্টার কানেকশন তৈরি হয়েছে, এবং এটা নিউ ফরমেশন পেয়েছে। যেমন আগে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটা আলাদাভাবে ছিল। এখন দেখা যাচ্ছে প্রিন্ট মিডিয়া, ইন্টারনেট, টিভি, ফিল্ম এই সব কিছু তোমার একীভূত হয়ে গেছে। তুমি দেখবে যে ইউ ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন প্রথম আলো, তোমার ডেইলি স্টার, চ্যানেল আই। কেন? কারণ হলো তারা সব তারা কি তৈরি হয়েছে, তারা সংঘবদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এই যে জোট বাঁধা, হ্যাঁ, এই জোট বাঁধার সিস্টেমটা এখন তৈরি হয়ে গেছে। ইভেন তোমরা যখন নিউজ পেপার পড়ো, তুমি দেখে যে এতগুলো নিউজ পেপার বের হয়েছে, তথ্য দেখবে যে সবগুলো একই নিউজ, জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে সামান্য একটু এদিক করে, কিন্তু নিউজগুলো সব একই। তো এখন নিউজগুলো সব একই হয় কি করে? কারণ তাদের ইন্টারনাল কি আছে, ইন্টারনাল রিলেশনশিপ আছে। ইন্টারনাল রিলেশনশিপের মধ্যে নেগোসিয়েশন আছে, বিজনেস আছে। সেটা হলো নিউজ কেনা বেচা হয়। ইভেন আমরা এখন ইভেন তোমরা যখন নিউজ পেপার পড়বে অথবা তোমরা যখন টেলিভিশনে নিউজ দেখবে, হ্যাঁ, তখন শুনবে, তখন সেখানে কি দেখবে, এবং সোর্স দেখানো হচ্ছে নিউজ পেপারের এপি, হ্যাঁ, আই তোমার আইএফপি, তোমার প্রজেক্ট সিন্ডিকেট, হ্যাঁ প্রজেক্ট সিন্ডিকেট। হ্যাঁ। তো এখন তোমার 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 কি কি হচ্ছে, তুমি একটা তাদের কাছ থেকে যে তুমি নিউজ নিচ্ছ, সেই নিউজটাই তুমি কিন্তু দিয়ে দিচ্ছ, এবং সেই নিউজটা তুমি যে দিচ্ছ, নিউজ কিন্তু কেনা বেচা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে মিডিয়া একটা মিডিয়া ইন্টার রিলেশনশিপটা এখন গ্লোবাল হয়ে গেছে। কিভাবে গ্লোবাল হয়ে গেছে? এবং আমি কর্পোরেট গণমাধ্যম যে বইতে, সে বইতে কিন্তু আমি অনেকগুলো তথ্য উল্লেখ করেছি যে কিভাবে গ্লোবালি মিডিয়া ইন্টার রিলেশনশিপটা তৈরি হয়েছে, এবং ইন্টার রিলেশনশিপের মধ্যে কি রয়েছে, মিডিয়া প্রোগ্রাম বিজনেস। হ্যাঁ, তো মিডিয়া প্রোগ্রাম বিজনেস মানে আমেরিকা, তোমার আমেরিকা কিন্তু তোমার এটাকে বলে প্রচুর এটাকে বলে গ্লোবাল মিডিয়া অর্গানাইজেশন, যেগুলোকে আমরা বলি টাইম ওয়ার্নার, ডিজনি, নিউজ কর্পোরেশন। হ্যাঁ, এই হ্যাঁ, টাইম ওয়ার্নার, ডিজনি, তারপর নিউজ কর্পোরেশন, এই সব এই যে গ্লোবাল যে মিডিয়া ম্যাগনেট, ঠিক আছে, মিডিয়া ফার্ম, এই মিডিয়া ফার্ম গুলো কি করেছে, তারা কি করেছে, সারা বিশ্বে কিন্তু তারা এই মিডিয়া বিজনেসের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। এবং যেমন আমরা বলি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন হচ্ছে তোমার মিডিয়ার ক্ষেত্রে এসছে ডিজনি, তারপরে নিউজ কর্পোরেশন। হ্যাঁ, এবং নিউজ কর্পোরেশন এর যে রুপার্ট যে তোমার মার্ডক, হ্যাঁ মার্ডক, সে কি বলছে, সে বলছে যে আমার নিউজ কর্পোরেশন কোম্পানি ওয়ার্ল্ডে 75% মানুষকে কভার করে ফেলেছে, ঠিক আছে, তাদের কাছে পৌঁছে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে মিডিয়া এত বেশি গ্লোবাল মিডিয়া, অথবা আমরা বলি কি আমেরিকানাইজেশন, হ্যাঁ, আমেরিকানাইজেশন অফ মিডিয়া এত বেশি তারা যুক্ত হয়েছে, এত বেশি সারা বিশ্বে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে যে তারা বিভিন্ন দেশের মিডিয়ার সাথে ইন্টার রিলেশনশিপ কেমন হয়েছে, সেই জায়গাটা হলো যে তারা প্রোগ্রাম রপ্তানি করছে। একটা তথ্য এসেছে, সেটা হলো যে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, তারা তারা যতটুকু প্রোডাক্ট বাইরে রপ্তানি, প্রোডাক্ট মানে কি, মিডিয়া প্রোডাক্ট, যেমন কালচারাল প্রোগ্রাম হলো মিডিয়া প্রোডাক্ট, যেমন মুভি তৈরি করছে, দ্যাট ইজ মিডিয়া প্রোডাক্ট, ঠিক আছে, যেমন কালচারাল বিভিন্ন অনুষ্ঠান তৈরি করছে, দ্যাট ইজ মিডিয়া প্রোডাক্ট। তাহলে যে মিডিয়া যে কালচারাল প্রোডাক্ট, সেই কালচারাল প্রোডাক্ট গুলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন মিলে যা রপ্তানি করছে, তার চেয়ে তারা আমেরিকার চাইতে তার চাইতে বেশি আমদানি করছে আমেরিকার কাছ থেকে, আমেরিকান কর্পোরেশনের কাছ থেকে। এর মানেটা হচ্ছে যে
তোমার আমেরিকার যে মিডিয়া ডিপেন্ডেন্সি, এটা যে শুধু আমরা ডিপেন্ডেন্ট তা না, তোমার ইউরোপের দেশগুলোকে ডিপেন্ডেন্ট করে ফেলেছে। তাহলে এই যে আমেরিকা, আমি ওই বইতে একটা মানে সাবটার একটা অংশ আছে, সেটা হলো মিডিয়া ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, তো মিডিয়া ইম্পেরিয়ালিজম এর মধ্যে সেই ব্যাখ্যাটা আমি সেখানে করেছি, এবং সেখানে সেটা একটা ডিটেলস একটা ব্যাখ্যা আছে। তো তোমরা তখন সেখানে দেখবে কি, দেখবে যে আম আমেরিকার আম আমেরিকান মিডিয়া অর্গানাইজেশন থেকে দেখা যাচ্ছে যে আরবের দেশগুলো more than 50% programs are exported from American media firm. হ্যাঁ, more than 50%। সৌদি আরব বলছে, কাতার, কুয়েত, হ্যাঁ, এইসব দেশগুলো কিন্তু দেখা যাচ্ছে যে তোমার এক্সপোর্ট করছে। হ্যাঁ, এই যে ওয়েস্টার্ন যে মিডিয়া প্রোগ্রামস তারা এক্সপোর্ট করছে হলো আমেরিকা থেকে। তারপরে ইভেন তোমার ইউরোপের দেশগুলো তো এক্সপোর্ট করে, এবং ইন্ডিয়া এক্সপোর্ট করছে, এবং ইন্ডিয়ার অনেক মিডিয়া প্রোগ্রামে আমরা বলি ইন্ডিয়ান, কিন্তু এগুলো কিন্তু তোমার তো এটাকে বলে ব্রিটেনকে ফলো করে অনেক কিছু করা হচ্ছে, ঠিক আছে? এবং ইভেন ইন্ডিয়ার অনেক নিউজ তৈরি করা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে তোমার নিউজ তৈরি করা হচ্ছে বিবিসি কে অনুসরণ করে। এখন আমাদের দেশে দেখবে যে স্যার অনেক ওদের প্রোডাকশনে এখানে প্রোগ্রাম হয় স্যার। হ্যাঁ, আমেরিকার প্রোডাকশনে এখানে তৈরি হয়, যেগুলো আবার আমরা খাই। আলটিমেটলি টাকাটা ঠিক ওই ইউএসএ তেই পৌঁছাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ফলে ফলে দেখা যাচ্ছে যে তোমার একটা ইভেন ল্যাটিন আমেরিকা কিন্তু মানে এটাকে বলে 50% এর বেশি প্রোগ্রাম, এবং কোথাও আছে যে 75% ও আছে যে প্রোগ্রাম আমেরিকা থেকে তোমার তারা তারা ইম্পোর্ট করে। এর মানেটা হলো আমেরিকা মিডিয়া প্রোগ্রাম গুলোকে যে ইম্পোর্ট করছে সারা ওয়ার্ল্ডে, ঠিক আছে? সারা ওয়ার্ল্ডে যে ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে, আমেরিকা যে এক্সপোর্ট করছে, রপ্তানি করছে, এইটা একটা বিশাল আকারে নিউ ফর্মস অফ মিডিয়া ইন্টার রিলেশনশিপ তৈরি করে ফেলে। বলে এটাকে একটা ভদ্র ভাষায় বলে মিডিয়া ইন্টার রিলেশনশিপ, আমরা আরেকটা ভাষা বলতে পারি মিডিয়া ডিপেন্ডেন্সি, ঠিক আছে? এই মিডিয়া ডিপেন্ডেন্সি কিন্তু তৈরি করা হয়েছে। এই তৈরি করার ফলে দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনাল ডিপেন্ডেন্সির কারণে এখন আমরা কি করছি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্রান্সন্যাশনাল কোম্পানির জন্য উন্মুক্ত পরিবেশ আমরা তৈরি করতে বাধ্য হয়েছে। এবং আমরা এখন যেহেতু আমরা ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট, কিসের দিক থেকে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হলো আমরা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর উপর। হ্যাঁ, কালচারালি আমরা ডিপেন্ডেন্ট কার উপর, কালচারালি ডিপেন্ডেন্ট হলো কালচারাল মিডিয়ার জায়গা থেকে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট। এবং আমরা অনেক আবার আবার আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ডিপেন্ডেন্সি আবার ইন্ডিয়ার সাথেও আছে। আমাদের অনেক মিডিয়া প্রোগ্রাম এখন ইন্ডিয়ার উপর মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখি যে আমাদের মিডিয়া প্রোগ্রাম, হ্যাঁ, যে আহ, অনেক আমাদের বেশি বাণিজ্যিক যে হ্যাঁ, সিনেমাগুলো সেগুলো হ্যাঁ, স্যার এখন ওদের সাথে যৌথ প্রযোজনায় যেতে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। যৌথ প্রযোজনা, আবার ওদের কাছ থেকে ডিরেক্টর আনতে হচ্ছে, কাস্টিং ডিরেক্টর আনতে হচ্ছে, হুম, নাহলে আমরা এগুলো করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, আবার স্যার যে ওয়েব সিরিজ গুলো স্যার ওটিটি প্ল্যাটফর্ম, সেগুলো স্যার ওদের সাথে রিলেট করে করতে হচ্ছে। স্যার আমাদের তো কিছুই নাই বলতে গেলে চলে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই জায়গাটা মানেটা কি? এই মানেটা হলো যেটাকে এই যে তুমি বলছো কিছুই নাই, দ্যাট ইজ কালচারাল ডেথলেস। ঠিক আছে? কালচারাল ডেথ, কালচারাল ডেথলেসনেস, সেই জায়গাটার মধ্যে আমরা চলে গেছি। তাহলে আমাদের যে কালচারাল যে জায়গাগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, এবং আমরা কি হয়ে গেছি, কালচারাল মিডিয়া প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার উপর ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট। আমরা এখন এটা ইন্ডিয়ান সিরিয়াল ছাড়া আমাদের কিছু চলে না। হ্যাঁ, তোমার এবং আমরা যদি স্পোর্টস দেখি, কার্টুন দেখি, হ্যাঁ, সেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রামের উপর নির্ভর করছে। এবং টেলিভিশন খুললে তুমি দেখবে সব ইন্টারন্যাশনাল চ্যানেল, এবং সব ইন্টারন্যাশনাল চ্যানেল হলো ওয়েস্টার্ন এবং ইন্ডিয়া, ঠিক আছে? এবং ইংলিশ চ্যানেল আর হিন্দি চ্যানেল, এবং ইংলিশ চ্যানেল এবং হিন্দি চ্যানেল মানে হলো আমাদের বাংলাদেশের যে চ্যানেল। এখন আমাদের বাংলাদেশের কিছু প্রোগ্রামিং তৈরি করা হচ্ছে, তাও ওদেরকে অনুসরণ করে। তো ফলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা আমাদের মিডিয়া একদম একদম কালচারালি কি হয়ে গেছে, আমাদের কালচারাল যে একটা ডেথলেসনেস তৈরি হয়েছে, সেই জায়গাটা হলো আমরা মিডিয়া প্রোগ্রামিং এর ব্যাপারে তোমার ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আচ্ছা, তুমি বলো একটা ইকোনমির জায়গা থেকে
একটা দেশ যদি ইম্পোর্ট বেশি করে, হ্যাঁ, আর এক্সপোর্ট কম করে, অথবা এক্সপোর্ট বেশি করে ইম্পোর্ট কম করে, কোনটা একটা দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ? স্যার এক্সপোর্ট বেশি করতে হবে ইম্পোর্টের থেকে। আচ্ছা, নইলে তো তাহলে স্যার এক্সপোর্ট যদি আল্টিমেটলি আমরা আমাদের বেশি যে করি, বৈদেশিক মুদ্রাগুলো চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা যদি ইম্পোর্ট বেশি করি, এর মানে কি? এর মানে আমরা আমাদের অ্যা ডেভেলপমেন্ট, বৈদেশিক মুদ্রাগুলো রিজার্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি এর স্যার। মানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট নাই বলে, হ্যাঁ? আমাদের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট নাই বলে আমরা ইম্পোর্ট করি। যেমন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আমাদের যদি না হয়, তাহলে আমাদের বেশি ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা তখন আমাদের ডিপেন্ডেন্সি বেশি বেড়ে যাবে। এগ্রিকালচারের জায়গা থেকে আমরা দেখো ইন্ডিয়ার প্রোডাক্ট আমাদের দেশে, ইন্ডিয়ার কৃষি পণ্য আমাদের দেশে ভরে গেছে এবং ভরে গেছে এবং ফলে আমাদের এগ্রিকালচার যে প্রোডাক্ট আর মোটিভেটেড হচ্ছে না, সাস্টেইনেবল এগ্রিকালচার প্রোডাকশন সেভাবে হচ্ছে না। তো এখন আমরা যত ইম্পোর্ট করব তত কিন্তু আমাদের কি আমাদের হবে? দেশে যদি কোনো বিয়ের অনুষ্ঠানও হয় স্যার মার্কেটিং এর জন্য ইন্ডিয়ায় যেতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সে তো তোমরা আরো ভালো জানো। তো এখন এই যে বিষয়টা, তাহলে দেখা যায় এই ইকোনমিক জায়গাটা যদি আমরা বুঝি, কালচারাল জায়গাটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সেই কালচারাল জায়গাটা কি? সেই কালচারাল জায়গাটা হলো যে আমরা মিডিয়া প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা এখন মিডিয়া প্রোগ্রামিং এক্সপোর্ট করি। মিডিয়া প্রোগ্রামিং ইম্পোর্ট করি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করছি? মিডিয়া প্রোগ্রামিং আমরা এক্সপোর্ট করার ক্ষমতা আমাদের নাই। আমাদের আছে ইম্পোর্ট করার ক্ষমতা। হ্যাঁ? অ্যাম আমরা আমদানি করি। কাদের থেকে আমদানি করি? ইন্ডিয়া থেকে করি। আর তারপরে হলো ওয়েস্টার্ন থেকে করি। অ্যা অ্যাও ওয়েস্টার্ন থেকে। আমেরিকান বা ওয়েস্টার্ন তাদের মিডিয়া আমরা আমদানি করি। তাহলে এর মানে কি? আমাদের আমাদের মিডিয়া প্রোগ্রাম উৎপাদন করার ক্ষমতা নাই বলে, হ্যাঁ? বা আমরা সেটা ইউটিলাইজ করি না বলে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ফলে যেটা হয়ে গেছে যে আমরা তোমার তাদের প্রতি শুধু ইকোনমিক্যালি না, কালচারাল ডিপেন্ডেন্সি আমাদের বেশি বেড়ে গেছে এবং আমি মিডিয়া কালচারাল যে কলোনিয়ালিজম, আমি এই জায়গাটা ব্যাখ্যা করেছি যে ওই বইতে যে কিভাবে কালচারাল কলোনিয়ালিজম গ্লোবাল মিডিয়ার মধ্য দিয়ে, গ্লোবাল মানে তো ওয়েস্টার্ন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ ইন্ডিয়া যুক্ত হয়। তো কিভাবে আমরা কালচারালি কলোনাইজড, নট অনলি ইকোনমিক্যালি। হ্যাঁ? আমরা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আমাদের ইকোনমিক্যালি কলোনাইজ করে। কিন্তু আমাদের কালচারালি কলোনাইজ করেছে গ্লোবাল মিডিয়া। তাহলে দেখা যায় এই যে গ্লোবাল মিডিয়া মানে কি? ডিজনি, তোমার নিউজ কর্পোরেশনস, তোমার এই কর্পোরেশন গুলোকে নিয়ে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। যে একটা কর্পোরেশন বহু মিডিয়া প্রোগ্রামিং এর মালিক। তার মালিকানা আছে স্পোর্টস প্রোগ্রাম, তার মালিকানা আছে কার্টুন প্রোগ্রাম, তার মালিকানা আছে ফিল্ম প্রোগ্রাম, হ্যাঁ? তাই মানে স্যার এইরকম করে সংবাদপত্রও তাদের হ্যাঁ, মালিকানা হ্যাঁ, আছে। হ্যাঁ, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সবকিছু। এর মানে একটা ফার্ম মানে কি? ফার্ম মানে হচ্ছে যেমন তুমি এখন স্বপ্নের মধ্যে গেলে কি দেখবে? স্বপ্ন, এম আম আগোরা এগুলোতে কি দেখবে? সবকিছু দেখবে। হ্যাঁ? সব ধরনের পণ্য এখানে আছে। তো এই ধরনের ফার্মটা হলো যে এরা সব ধরনের মিডিয়া প্রোগ্রামের মালিক। তো এম এই ধরনের, এই কারণে এরা কি করেছে? এই কারণে এরা ওয়ার্লড এ একটা কালচারাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে লিডারশিপ নিয়েছে এবং লিডারশিপ নিতে গিয়ে তারা কিন্তু আমাদের প্রত্যেকটা দেশের উপর তারা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তারপর হলো কম্পিউটারস অ্যান্ড অটোমেশন। কম্পিউটারস কম্পিউটারস অ্যান্ড অটোমেশন, এবং কম্পিউটারস অ্যান্ড অটোমেশনটা হলো এখন কিন্তু কম্পিউটারিং প্রোগ্রামিং এর মধ্যে মিডিয়া যুক্ত হয়ে গেছে এবং কম্পিউটার মানিটা যে নলেজ সার্কুলেশন তা না, হ্যাঁ? কম্পিউটারের মধ্যে এখন তোমার গুগল, মাইক্রোসফট, গুগল, অ্যাপল সব চলে আসছে এবং এখানে ইন্টেল। তুমি এখানে তোমার কালচারাল অ্যামিউজমেন্ট এর সবকিছু চলে আসে এবং অটোমেশন, এবং অটোমেটিক্যালি তুমি একটা সার্চ দিলেই সবকিছু চলে আসবে। ঠিক আছে?
ফলে যেটা গেছে যে এটা আমাকে কম্পিউটার যে আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য করছে তা না, এটা আমাকে কালচারালি মোটিভেট করছে কালচারাল প্রোগ্রামিং এর দিকে। এখন তুমি কম্পিউটার সার্চ দিলেই টিভি দেখতে পারবে, কম্পিউটার সার্চ দিলেই ইন্টারনেট কানেকশনের মধ্য দিয়ে টিভি পেয়ে যাবে, ফিল্ম পেয়ে যাবে, নিউজ পেয়ে যাবে। হ্যাঁ, সবকিছু এখন কম্পিউটারের মধ্যে যুক্ত হয়ে গেছে। ফলে কম্পিউটার তোমার সামনে এখন হাজির। হ্যাঁ, এবং এই কম্পিউটার তোমাকে কিন্তু সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু আমাদের কাছে চলে আসছে। ফলে কিন্তু আমরা কালচারাল যেই অ্যামিউজমেন্ট, কালচারাল কনজাম্পশন সেই জায়গার মধ্যে আমরা কিন্তু অনেক বেশি যুক্ত হয়ে গেছি এবং এবং কম্পিউটারের মধ্যে যে অটোমেটিক সিস্টেম আছে এটা করতে সক্ষম হয়েছে। তারপর হলো obsolescence, planned obsolescence. প্ল্যান্ড অবসোলেসেন্স, অবসোলেসেন্স মানে কি? প্ল্যান্ড অবসোলেসেন্স মানেটা হলো যেটা আমরাকে বলি পরিকল্পনা মাফিক করা হয়েছে যে আম, আম, যেটাকে বলে মাল্টিন্যাশনাল কোম্পানি বা ট্রান্সন্যাশনাল কোম্পানি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন মাইক্রোসফট কোম্পানি, হ্যাঁ, তারা কি করছে? প্ল্যান্ড অবসোলেসেন্স। সেটা কি? প্ল্যান্ড অবসোলেসেন্স মানেটা হলো যে যেটা হলো আমরা বলে এটাকে বলে এমন ভাবে পরিকল্পনা করা হয় যে এটা যেন কিছুদিন পর কি হয়ে যায়? অবসলিট হয়ে যায়, পুরাতন হয়ে যায়। এর মানে অলওয়েজ একটা অ্যাস্থেটিক ইনোভেশনের মধ্যে তারা থাকে। জি স্যার, 4 মাস 1 মাস পর পরই দেখা যায় যে নতুন নতুন হ্যাঁ, ফর্ম চলে হ্যাঁ, আসবে, মোবাইলে নতুন নতুন ফর্ম হ্যাঁ, চলে। হ্যাঁ। এখন কি করবে? তোমাকে মোবাইলে কি করবে? তোমাকে বলবে এটা নিউ মডেল। এই নিউ মডেল কেন এটা নিউ মডেল? কারণ আগে ওই ফাংশন ছিল না, এখানে এই ফাংশন আছে। এবং তুমি দেখো আস্তে, আস্তে ওদের কাছে কিন্তু সব আগে থেকেই আছে। কিন্তু ওরা আমাদের দেশে যে সাপ্লাই দিচ্ছে প্রোডাক্ট, সাপ্লাই দিচ্ছে আস্তে, আস্তে একেকটা মডেল মধ্যে তোমার প্রোগ্রামিং গুলোকে লিমিটেড করে তারপরে মানুষ যখন এই সবকিছু মোবাইল কিনছে, সব কিনছে, তারপরে নতুন সেট হাজির করেছে। এই নতুন সেটে আছে নতুন প্রোগ্রামিং এবং নতুন আরো কিছু ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনটা যখন যুক্ত করেছে তখন আমরা কি করি? পুরাতনটা বাদ দিয়ে দিই, পুরাতনটা আমরা মানে আউট করে ফেলি। এখন একজনের হাতে দেওয়া যায়, তুমি কারো হাতে দেখবে 4-5টা আছে। কেন? সে একবার একটা কিনেছে। ঠিক আছে? এবং একবার একটা কিনেছে, নিউ মডেল বলে কিনেছে এবং এই সবগুলো আমরা বলি আমরা তো মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। আমরা বলি মার্কেটে এই আছে, আমাদের তো কিছু করার নাই। দ্যাট ইজ প্ল্যান্ড। প্ল্যান্ড হলো আমাদের সামনে যে নিউ মডেল হাজির করে, এই নিউ মডেল করা হয় সীমিত পরিসরে সময়ের জন্য। সীমিত সময়ের জন্য মানে সামনে আরেকটা নতুন তোমার প্রোগ্রামিং যুক্ত করে তারপরে বলবে। হ্যাঁ, এখন এই যে 3G 4G এই শব্দগুলো কেন বলা হচ্ছে? স্পিডের কথা। হ্যাঁ, স্পিডের ক্ষেত্রে 2G 3G 4G এগুলোর দরকারটা কি? একসাথে দিলেই তো হতো। কিন্তু না, এগুলো হচ্ছে যে আমাদেরকে কি করবে? অল্প অল্প করে ছাড়বে। অল্প অল্প করে ছাড়বে যাতে করে আমরা কি করি? আম তাদের প্রোডাক্ট কিনবো অল্প সময়ের জন্য। তারপরে ওই প্রোডাক্টটাকে আমরা ছুঁড়ে ফেলে দিব। আবার আম আরেকটা নিউ মডেল নাম দিয়ে আর ওই একই জিনিস হাজির করবে সামান্য একটু ফ্লেভার যুক্ত করে তখন আমাদের সামনে। এর মানে এটা হচ্ছে আমাদেরকে প্রতারিত করার জন্য এই মার্কেটিং সিস্টেমটা চালু করা হয়েছে। নাম দিয়েছে অ্যাস্থেটিক প্রোডাকশন এবং অ্যাস্থেটিক এর নাম দিয়ে আমাদেরকে কি করা হয়েছে? এক্সপ্লয়টেশনটা হচ্ছে এখন প্ল্যান ওয়াইজ। সেটা হলো এই সিস্টেমে প্ল্যান্ড অবসোলেসেন্স। সেটা হলো যে সীমিত সময়ের জন্য তোমার এটাকে বলা হচ্ছে কিছু সময়ের জন্য তোমার নোকিয়া প্রোডাক্ট, তারপর তোমার স্যামসাং, তারপরে এই প্রোডাক্ট গুলো তুমি দেখবে যে স্যামসাং, অ্যাপেল। 1 বছর পর পরই মডেল চেঞ্জ। ঠিক আছে? স্যার 1 বছর যায় না স্যার, এখন 3 হ্যাঁ, মাস আসে স্যার নতুন মডেল। হ্যাঁ, তো এখন মডেল যত আমরা যারা ভোক্তারা আমরা কি করছি? খালি শুধু নতুন মডেল খোঁজ করছি। আর ওরা তো জানে ওরা আমাদেরকে কি করছে? ওরা আমাদের কে তোমার ম্যানিপুলেট করে, আমাদের ইন্টারেস্টটাকে ম্যানিপুলেট করে ওরা কি করছে? তাদের পণ্যকে নিয়ে এই মাল্টিন্যাশনাল কোম্পানির যে প্রোডাক্ট, তারা এই প্রোডাক্টকে নিয়ে আমাদের সামনে খেলছে এবং আমাদের কাছ থেকে এক্সপ্লয়টেশন করার আমাদেরকে শোষণ করার জন্য অ্যাম অ্যা তারা এই কৌশলগুলো কিন্তু তারা হাতে নিয়েছে। এর প্রক্রিয়ায় মার্কেটিং প্রসেস হ্যাঁ, এত সিস্টেম স্যার যে না চাইতেও একটা মানুষ কিনতে চায়। হ্যাঁ, যে যেভাবে হ্যাঁ, হোক আমি না খেয়ে থাকি কিন্তু হ্যাঁ, প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ। হুম। কারণ কালচারাল আমাদের তো কালচারাল কনজাম্পশন এর দিকে এখন ঝোঁক বেড়ে গেছে। ঠিক আছে? তো তারপরে এই সবকিছু কালচারাল যেই
অ্যাটমসফিয়ার কালচারাল যে কনজাম্পশন, এই জায়গাটা যেটা তৈরি করেছে সেটা হলো আমেরিকান মিলিটারি ডমিনেশন। হ্যাঁ? তখন জেমসন বলছেন যে এই যে কালচারাল প্র্যাকটিস আমরা করছি, কনজিউমার কালচারের যে প্র্যাকটিস করছি, দিস কালচারাল প্র্যাকটিস এক্সিস্ট বিহাইন্ড দ্য আমেরিকান পলিটিক্যাল ডমিনেশন। ঠিক আছে? এই কালচার প্র্যাকটিস আমরা যত করব তত আমেরিকান পলিটিক্যাল ডমিনেশন তত বাড়তে থাকবে, এবং এটাই হলো কারণ তারা আমেরিকান পোস্ট মডার্ন কালচার আমাদের সামনে হাজির করেছে। এই কালচারাল কনজাম্পশন আমরা যত করব পলিটিক্যালি আমরা তত বেশি ডমিনেটেড হব। হ্যাঁ? তো সেই জায়গাটা ব্যাখ্যা আমরা নেক্সট ক্লাসে করব। কিভাবে পোস্ট মডার্ন কালচার, হ্যাঁ, আমাদের সামনে হাজির হয়েছে এবং পোস্ট মডার্ন কালচার কি তারপরে কিভাবে মিলিটারি ডমিনেশনের সাথে তোমার এম এম মানে মিলিটারি ডমিনেশনের জন্য কাজ করে চলছে। তো দ্যাট ইজ পলিটিক্যাল আনকনশিয়াস। হ্যাঁ? তো সেই জায়গাটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমার মনে হয় যে আমি মোটামুটি আম বুঝাতে পেরেছি। তো এক্ষেত্রে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝেছি। কি ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? না স্যার। স্যার আমার একটু কোশ্চেন। হ্যাঁ, বলুন। যেমন হ্যাঁ, অন্যরা যেহেতু এসব প্রোডাক্ট কনজিউম করতেছে, হুম, বিশেষ করে যারা শিক্ষিত না বা অ্যাজ ইউজুয়াল যারা এগুলো নিয়ে ভাবে না, কিন্তু হুম, যারা এই একাডেমিশিয়ান এগুলো নিয়ে ভাবে, তো হুম, তারা যে নলেজ চর্চা করে এই নলেজও তো ওই ওয়েস্টার্ন নলেজই চর্চা করে। হুম। তারা কেন বা আমাদের এই ভারত উপমহাদেশ মিলে সব স্কলার মিলে নতুন এক ধরনের জ্ঞানের ফর্ম তৈরি করতে পারলো না, নতুন এক্সপ্লেনেশন আনতে পারতেছে না, তারা কেন তাদেরটাই পড়তেছে? তো শোনো, ওরা হ্যাঁ, তোমার কথা বুঝতে পেরেছি। ১ম কথা হলো যে আমাদের ইউনিভার্সিটি বা লেখাপড়া তো এখন ওয়েস্টার্ন লেখাপড়া, তাই না? হুম? তো জি স্যার, এখন আমাদের সোশিওলজি সেটাই। হ্যাঁ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স বলো, হ্যাঁ? সোশ্যাল সায়েন্স এর সবকিছুই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন। জি স্যার, এখন আমি ধরলাম পিওর সায়েন্স না হয় ইউনিভার্সাল, কিন্তু হ্যাঁ, সোশ্যাল সায়েন্স তো সম্পূর্ণ ইউনিভার্সাল হওয়ার কথা না, হ্যাঁ, হ্যাঁ। তো সেই বিভিন্ন জায়গায় সোসাইটিতে বিভিন্ন হওয়ার কথা। হুম, তো সেই জায়গায় এমনভাবে এক হলো আমাদের ইন্টেলেকচুয়াল যে রিসার্চ, সেই রিসার্চারের চরম অভাব। আমাদের রিসার্চ হয়ে গেল ডিপেন্ডেন্ট। এবং তোমরা লয়টার থিওরি পড়েছো কিনা আমি জানি না। হুম? লয়টার থিওরিতে কিন্তু রিসার্চ এর উপর কিন্তু থিওরাইজিং করা হয়েছে। তোমরা এটা পড়েছো কেউ? লয়টার থিওরিতে? স্যার, পড়েছি আমরা লয়টার থিওরি স্যার। অত ডিটেইল পড়িনি, তবে স্যার পড়েছি। না, সেখানে রিসার্চ এর উপর আলোচনা পড়েছো? না স্যার। তো সেখানে তো স্যার সে রিসার্চ দেখিয়েছে, সে দেখিয়েছে রিসার্চ কিভাবে ক্যাপিটালাইজড হয়। এখন রিসার্চ যখন ক্যাপিটালাইজড হয় তখন তো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার তৈরি হবে না। এখন রিসার্চ যখন ক্যাপিটালাইজড হয়, এখন আমি রিসার্চ করছি কি জন্য? আমি ইনকাম করার জন্য রিসার্চ করছি। আমি 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 একজন রিসার্চার যখন তুমি দেখবে একজন রিসার্চার যখন একজন রিসার্চার হয়ে গেছে, সে কয়েকটা এনজিওতে সে রিসার্চ করছে। ঠিক আছে? এখন কয়েকটা এনজিওতে রিসার্চ করছে কি জন্য? সে তো ইনকাম করার জন্য। সে তো রিসার্চার হওয়ার জন্য, সে তো নলেজ প্রডিউস করার জন্য। সে রিসার্চ দিয়ে যেটা প্রডিউস করে সেটাকে বিক্রি করছে। কেনা-বেচার জন্য যে রিসার্চ এদিকে তো কোনো চেঞ্জ হবে না। তো সুতরাং লয়টার থিওরি এইজন্য বলছি যে লয়টার থিওরি তোমরা বুঝেছো কিনা। আমি আ মাস্টার্সে সিলেবাস নাই বলে আমি পড়াইতে পারি নাই। আম সেই কারণে লয়টার জায়গায় আমরা জেমসনকে এনেছি। তো লয়টারের জায়গাটাই ছিল এটা যে এখন এমন ডিপেন্ডেন্সি হয়ে গেছে, রিসার্চ এর জায়গায়ও ডিপেন্ডেন্সি হয়ে গেছে, রিসার্চ অন কেনা-বেচা হবে। আর কেনা-বেচা কারা হবে? ওই যে মাল্টিন্যাশনাল কোম্পানি, তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এনজিওর প্রজেক্ট, হ্যাঁ? এখন তো আমরা রিসার্চকে কেনা-বেচার মধ্যে নিয়ে গেছি। রিসার্চ কে যদি কেনাবেচা করি তো আমরা আমাদের তো চিন্তাই থাকবে না যে নতুন নলেজ তৈরি করা। ফলে নতুন নলেজ যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমরা কিভাবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব? স্যার, এখানে তো আরেকটা বিষয় আছে স্যার, যেমন আমরা পড়েছিলাম যে যখন আরবান সোশিওলজিতে হুম, হুম, অর্থনৈতিক মন্দার পরবর্তী
সময় সরকারিভাবে কিছু প্রজেক্ট দাঁড় করানো হয় এটা গবেষণার জন্য, যে আলটিমেটলি এই প্রবলেম গুলো কিভাবে আসছে, সেখান থেকে আরবান সোশিওলজির জন্ম। তো হুম। স্যার বিষয়টা হচ্ছে যে ওখানে যেমন সরকারিভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের দেশে কি স্যার আদৌ সেটা সম্ভব এই মুহূর্তে? কারণ আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে স্যার আমাদের তো সরকারিভাবেও সেইভাবে কোনো কাজ করা সম্ভব না, আর ইন্ডিভিজুয়ালিও আমরা অর্থনৈতিক দিক থেকে এতই দুর্বল যে পার্সোনালি একটা কাজ করব সেটাও তো স্যার কঠিন। এখন বিষয় হলো ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য ইন্ডিপেন্ডেন্সি তো ইন্ডিভিজুয়ালের মধ্যেও নাই এবং এটা অথরিটির মধ্যেও নাই। তো অথরিটির মধ্যেও যে স্টেট অথরিটির মধ্যেও যে ইন্ডিপেন্ডেন্সি নাই, সেই জায়গা তো বড় কোশ্চেন। এবং লয়টা নিজে বলছে দ্য কোশ্চেন অফ দ্য গভর্নমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। দ্য কোশ্চেন অফ দ্য গভর্নমেন্ট, দ্য কোশ্চেন অফ দ্য স্টেট, লেজিটিমেসি অফ দ্য স্টেট, লেজিটিমেসি অফ দ্য গভর্নমেন্ট ইজ মোর, এই জায়গার চাইতে দ্য কোশ্চেন অফ নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য কোশ্চেন অফ দ্য স্টেট। মানে হলো নলেজের কোশ্চেনটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নলেজ আমরা যে নলেজ প্রডিউস করছি আর নলেজ আমরা লেনদেন করছি, এটা কতটুকু অথেন্টিসিটি আছে এবং এটা কতটুকু মানুষের কাজে লাগছে। ঠিক আছে? তো সুতরাং নলেজ খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এই ক্ষেত্রে তোমার স্টেট তো পরেই আসবে। আমাদের স্টেট তো নলেজ তৈরি করবে না। কিন্তু ইন্টেলেকচুয়ালরা নলেজ তৈরি করবে এবং ইন্টেলেকচুয়ালরা স্টেটকে মোটিভেট করবে যে নতুন নলেজকে এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা বিশাল ক্রাইসিস আসছে এবং এগুলো ডিটেইলস আলোচনার বিষয়। তো স্যার আপাতত হ্যাঁ, বলো। বাংলাদেশে যেটা হচ্ছে স্যার, হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার ওই যে ইন্টেলেকচুয়ালদেরকে স্যার রাষ্ট্র নিয়ন্ত্রণ করে স্যার। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা এবং এটা গ্রামশির থিওরি তোমরা পড়েছো কিনা? গ্রামশির থিওরি পড়েছো? জি গ্রামশির স্যার, যে জি স্যার, জি আম স্যার। গ্রামশির থিওরিতে তো বলেছে না যে অর্গানিক ইন্টেলেকচুয়াল কিভাবে তৈরি হয়? জি স্যার। স্যার অর্গানিক আমি ইন্টেলেকচুয়াল, স্যার গ্রামসিকেও তো স্যার আটক রাখা হয়েছিল। কারণ সে তো অর্গানিক ইন্টেলেকচুয়াল ছিল না। অর্গানিক ইন্টেলেকচুয়ালটা হলো যারা ফ্যাসিস্ট শাসকের আনুগত্য করে এবং এটাকে বলে, অবশ্য সাহিত্যিক হুমায়ুন আহমেদ নিজেই বলছেন যে আমাদের অনেক বুদ্ধিজীবী আছে যারা নিজেদের বিক্রি করার জন্য নিজেরাই প্রস্তুত থাকে। জি স্যার, এখন জি বাংলাদেশে স্যার। সেটাই হচ্ছে স্যার। এটা ওয়ার্ল্ড ওয়াইড, স্যার বাংলাদেশে তো আমাদের আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কেন? এটা কেন বলছে যে তোমার গ্রামশি কেন বলছে যে ইতালিতে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আনুগত্য করছে কারা? আনুগত্য করছে ইন্টেলেকচুয়ালরা। এবং ইন্টেলেকচুয়ালদের দিয়ে এই কাজটা করানো সম্ভব এবং এটা সুতরাং এটা বাংলাদেশের ইস্যু না, এটা বাংলাদেশেরও একটা প্রবলেম, একটা গ্লোবাল প্রবলেম। জি স্যার। স্যার ঠিক স্যার আরেকটু আমাদের হ্যাঁ, তুমি শোনো, আরেকটা ক্লাস আছে তো এইজন্য আমি একটু তাড়া করছি। হ্যাঁ, আমি ওকে স্যার, আরেকটা তাহলে আজকে থাক, হুম, আরেকদিন বলা যাবে কোশ্চেন। হুম, ঠিক আছে। এবং যদি সরাসরি উপস্থিত হই তখন তো তোমরা যত প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে? স্যার, জি স্যার। ইনশাআল্লাহ। সেই সুযোগ কি হবে? দেখা যাক যদি খুলে দেয়, যদি দেখা হয় আবার। জি স্যার, ঠিক ফেব্রুয়ারিতে আছে, খুলে দেওয়ার আজকে এই সুযোগ পর্যন্ত। তো তোমরা আছে। ভালো থেকো। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সালাম।